কি অবস্থা সবার? সবাইকে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে? একটু কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের অষ্টম ক্লাসটা করব। তো তোমরা একটু চটপট করে তোমরা গত ক্লাসে কি পড়ছিলা একটু খাতা উল্টাই নিয়ে দেখে নাও তো। গত ক্লাসে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ছিলাম। টপিকটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের তিনটা সূত্র ছিল: বেগ, পর্যায়কাল এবং উচ্চতা, আর ছিল শক্তির সূত্র। তো এই সূত্রগুলা একটু খাতা উল্টায় দেখে নাও, খাতা উল্টায় একটু দেখে নাও। ভাইয়া তরঙ্গ রিভাইজ দিয়ে আসলাম, গুড, ভেরি গুড। তরঙ্গ রিভাইজ দিয়ে আসলে খুবই ভালো কথা। মহাকর্ষ অধ্যায়টাও রিভাইজ দিয়ে আসতে হবে। তো দেখো, আমরা খাতা উল্টাইলে আমরা পেয়ে যাচ্ছি যে কি কি আমরা পড়ছিলাম। তাহলে আমি একটু মনে করাই। আমরা কৃত্রিম উপগ্রহ পড়ছিলাম, কৃত্রিম উপগ্রহ। তো কৃত্রিম উপগ্রহ পৃথিবী ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এখানে একটা স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইট পৃথিবীর চারপাশে একটা কক্ষপথে প্রদক্ষিণ করতেছে। কক্ষপথের রেডিয়াসটা, কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে আর প্লাস এইচ। স্যাটেলাইটের ভর এম, স্যাটেলাইটের বেগ ভি, রৈখিক বেগ ভি। তাহলে আমরা বেগ বের করছিলাম, রৈখিক বেগ ভি ইকুয়াল টু √/(g m) ডিভাইডেড বাই আর প্লাস এইচ। জিএম এর জায়গায় আমরা কি লিখতে পারি? জি আর স্কোয়ার। তাহলে আর একটা সূত্র হয়ে যায় জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, বেগের সূত্র। তারপর পর্যায়কাল, পর্যায়কাল, পর্যায়কালের সূত্রটা কি ছিল? টি ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই √/(g m). তারপরে এখানে ছিল আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। জি এম এর জায়গায় জি আর স্কোয়ার লিখলে আমি পাই আরও একটা সূত্র। তাহলে 2π ডিভাইডেড বাই √/(g m) এর জায়গায় জি আর স্কোয়ার, তারপরে আর প্লাস এইচ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। উচ্চতা, স্যাটেলাইটের উচ্চতা, উচ্চতার সূত্র এইচ, এটা ইকুয়াল টু ছিল GMT স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস হচ্ছে আর, এটা এইচ। উচ্চতার আরও একটা সূত্র, জিএম এর জায়গায় জি আর স্কোয়ার লিখলে আর একটা সূত্র। তাহলে জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস হচ্ছে আর। দেখো একটু মিলাই দেখো, দেখো একটু মিলাই দেখো। ওকে, এবার ছিল শক্তি। আমরা মোট শক্তির সূত্রটা মাথায় রাখবো। মোট শক্তি ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ, মোট শক্তি। এটা ছিল মোট শক্তি। বিভব শক্তি কি ছিল? বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ, মনে পড়ে? আমি বলছিলাম মোট শক্তি সূত্রটা মাথায় রাখবা, দেন দুইটা বাংলা কথা মাথায় রাখবা। বিভব শক্তি হবে মোট শক্তির দ্বিগুণ, এর 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে যায়, তাহলে তখন হবে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই শুধু আর প্লাস এইচ। আর গতিশক্তি হচ্ছে, গতিশক্তি হচ্ছে মোট শক্তির মানের সমান কিন্তু ধনাত্মক, এটা ঋণাত্মক, মোট শক্তি হবে ধনাত্মক, অর্থাৎ জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। কি ক্লিয়ার? এই সূত্রগুলো তোমার খাতায় আছে। আজকে আমাদের ম্যাথ করতে এই সূত্রগুলো আমাদের লাগবে, ঠিক আছে? দাদা এফবিতে ক্লাস হচ্ছে না? এফবিতে ক্লাস হচ্ছে তো? এফবিতে ক্লাস হচ্ছে তো? আমাদের এই সূত্রগুলো ম্যাথ করতে গেলে লাগবে, ঠিক আছে? এই সূত্রগুলো থেকে আমরা যে কোনো রাশি বের করতে পারবো। তোমার যদি ধরো কৌণিক বেগ চাই, ধরো স্যাটেলাইটের কৌণিক বেগ ওমেগা বের করতে বললো, কোনো ব্যাপার না। ওমেগা ইকুয়াল টু 2π/t, পর্যায়কালের মানটা বের করে, পর্যায়কালের মানটা বের করে বসাই দিব, হয়ে যাবে। অথবা ওমেগা ইকুয়াল টু আরও একটা ভাবে বের করা যায়, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। কোন আর? কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধটাই তো আমাদের এই ক্ষেত্রে আর, তাহলে ভি ডিভাইডেড বাই আর, আর মানে কক্ষপথের ব্যাসার্ধ, সেটা কত? আর প্লাস এইচ। এইখান থেকে ধরো আমি ওমেগাটা বের করে নিতে পারবো। তাহলে এভাবে আমাদের যদি এই সূত্রগুলো জানা থাকে, তাহলে আমাদের যে কোনো রাশি বের করাটা কোনো ব্যাপারই হবে না। ক্লিয়ার? দাদা এফবিতে ক্লাস আসছে না কেন? এফবিতে ক্লাস হচ্ছে তো, কি বলে? হয়, ক্লাস হচ্ছে তো। এসিএস ফিজিক্স সাইকেল 26, অপূর্ব মাসুর ভাই, অপার ভাই সাইকেল 2, হ্যাঁ ফিজিক্সে ক্লাস হচ্ছে তো। এই যে 99 জন লাইভ দেখতেছে। ওকে, সাইকেল 2 দেখো, যাও। ওকে, ক্লিয়ার? তাহলে সূত্রগুলো জানা থাকলে ম্যাথ করা কোনো ব্যাপার হবে না। আরেকটা জিনিস, যে ভাই দুটো করে সূত্র শিখতেছি আমরা, একটা জিএম দিয়ে আর একটা জি আর স্কোয়ার দিয়ে। ভাই কখন কোন সূত্রটা খাটাবো? খুবই খুবই লজিক্যাল কথা। যখন যে তথ্য দেওয়া থাকবে চেষ্টা করবা ওই তথ্য কাজে লাগিয়ে ম্যাথটা করার। ধরো গ্রহের ভর দেওয়া আছে,
তখন তুমি এই সূত্রটা খাটাবে, কারণ গ্রহের ভর দেওয়া আছে। এটা জি তো কনস্ট্যান্ট, এটা দেওয়া থাকুক বা না থাকুক আমরা জানি। গ্রহের ভর দেওয়া থাকলে এই সূত্রটা খাটাবা। অনেকে তখন করে কি, গ্রহের ভর ধরো দেওয়া আছে, সে কি করে এই সূত্রটা খাটায়, জি এর মান 9.8 বসাই দিয়ে ম্যাথ করে। ভাই গ্রহের ভর ধরো এমন একটা ভর দেওয়া আছে যেটা পৃথিবীর ভর না, তাহলে তুমি কি জানো জি এর মান 9.8 হবে? তাহলে তখন কি হইলো, মাতবাড়ি হয়ে গেল না? তো এরকম মাতবাড়ি করা যাবে না। তোমার কি করা থাকবে, যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য কাজে লাগায় ম্যাথ করতে হবে। নিতান্তই ধরো কোনো তথ্য দেওয়া নেই, তখন তুমি হয়তো মুখস্থ মান ব্যবহার করতে পারো, বাট তোমার দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন তথ্য দেওয়া থাকবে। তো চলো এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। আজকে আমরা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই এইচ হচ্ছে 800 কিলোমিটার। 800 কিলোমিটার উচ্চতায় এই যে একটা স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ভর 200 কেজি। পৃথিবীর ভর বলে দেওয়া আছে 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6450 কিলোমিটার। এখন 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এই স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। সব কিছু বলতে সব কিছু নির্ণয় করো। স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। সব কিছু বলতে বেগ, পর্যায়কাল, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, যা যা বের করা যায় সব কিছু নির্ণয় করো। 2 নম্বর, স্যাটেলাইটটিকে আরও 200 কিলোমিটার উচ্চতায় উঠালে বেগ ও পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা, বা পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা। পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা, পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কি না। 3 নম্বর, স্যাটেলাইটটি দ্বারা লাইভ ক্রিকেট খেলা সম্প্রচার করা যাবে কিনা। ক্রিকেট খেলা সম্প্রচার করা যাবে কিনা। উচ্চতার কি পরিবর্তন করলে এটা ভূস্থির উপগ্রহ হবে। ভূস্থির উপগ্রহ কি, যখন এটা করাবো আমি বলবো। এবার শোনো, আসো প্রথম প্রশ্নটা বলছে স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। আসো, স্যাটেলাইটের ভর দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ভর দেওয়া আছে। এই ভরটা না থেকে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানটা জিও দেওয়া থাকতো, তখন আমরা GR² দিয়ে যে সূত্রগুলো আছে ওইগুলো নিতাম। তাহলে এখানে ভর দেওয়া আছে, তাহলে পৃথিবীর ভর দিয়ে মানে গ্রহের ভর দিয়ে যে সূত্রগুলো আছে সেগুলাই আমরা খাটাবো। তাহলে 1 নম্বর কোশ্চেন, ধরো প্রথমে বেগ নির্ণয় করতে চাই, তাহলে বেগ V = √GR² /R+H। এটা কিন্তু খাটাইতে পারবো না, ঠিক আছে। জি এর মান দেওয়া নেই, 9.8 ভাই বসাই দেন। 9.8 দেওয়া আছে তোমার। অনেকে বলে ভাই পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তর 9.8, এটা তো আমরা জানি, আপনি জানেন না, ছি, তাই না? তুমি এরকম বলতে পারো ভাই এখানে 6-এর জায়গায় যদি 5 দিত তাহলে তোমার কিন্তু এই 9.8 ছুটে যেত। বুঝতে পারছো? পৃথিবীর ভর যেটা দেওয়া আছে, মানে গ্রহের ভর যেটা দেওয়া আছে, যে পৃথিবীর ভর এর জন্য হয়তো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি। কিন্তু গ্রহের ভর যদি অন্য কিছু দেয়, ধরো এটা পৃথিবী না, আমি জানি না কোন গ্রহ, এটা 10⁻23 দিয়ে দিল, 10⁻22 দিয়ে দিল, তখন কি হবে? তো এই কারণে যে তথ্য দেওয়া থাকবে আমরা চেষ্টা করবো সেই তথ্যটা কাজে লাগানোর। তাহলে এখন আসো, তাহলে V হবে √GM /R+H। তাহলে এখন আসো মান বসাই। √G 6.673 × 10⁻11, M এর মান 6 × 10⁻24 কেজি /R+H। আর এর মান 6450 এত, আর এটা হচ্ছে 800 গুণ 10⁻3, ঠিক আছে। তাহলে আসো দেখি বেগের মানটা কত আসে।
6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6450 প্লাস 800 কিলোমিটার, একে মিটারে কনভার্ট করব, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন 3, তাহলে 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6450 এর সাথে প্লাস হচ্ছে 800 কিলোমিটার, তাহলে 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। ওকে, এবার আসো 743.34 এত মিটার পার সেকেন্ড, আর যদি কিলোমিটার করো তাহলে একে 1000 দিয়ে ভাগ, 7.43 7.431 এত কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ ভি এর মান। ওকে, এবার পর্যায়কাল। ওকে, তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই √gm। ঠিক আছে, অনেকে মনে করতে ভাই 2π বাই ভি আর প্লাস এইচ, এটা দিয়ে তো করতে পারি। হ্যাঁ পারো, তাহলে এই ভি এর মানটা বের করা লাগবে, যে ভি এর মানটা বের করে নিয়ে বসানো লাগবে। আমি একবারে বের করতে চাই, ধরো আমাদের ভি বের করতে দেই নাই, তাহলে তখন তো আমার এইটা দিয়ে করাটাই বেটার হবে। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখতে হবে, যে ভাই বড় বড় সূত্র কিচ্ছু করার নেই, মনে রাখতে হবে। ঠিক আছে, তোমার পূর্বপুরুষরা মনে রাখছে, তোমারও মনে রাখতে হবে। 6.673 ইন্টু 10⁻11 গুণ 6 ইন্টু 10⁻24 আর 6450 প্লাস 800 গুণ 10⁻3, তার পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। তাহলে আসো 6450 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 প্লাস 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, যা হবে তার পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, তার সাথে গুণ দিব হচ্ছে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই রুট 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24। তাহলে 6129.87 এত সেকেন্ড। এবার একে যদি 3600 দিয়ে ভাগ দাও, আমি ঘন্টা আনতে চাই, তাহলে ভাগ 3600, তাহলে 1.702 এত আওয়ার আমি ঘন্টায় আনতে চাই। তাহলে এটা ছিল সেকেন্ডে, তাকে যদি 60 দিয়ে ভাগ দিই মিনিটে, আরও 60 দিয়ে ভাগ দিলে ঘন্টায়, তাহলে 1.702 এত আওয়ার। বলো ঠিক আছে, ক্লিয়ার? এবার আর কি কি বের করা যায়? দেখো এই দুইটাই মূল জিনিস, এইচ বের করা যায়। এইচ তো ভাই দেওয়াই আছে, 800 কিলোমিটার এইচের মান দেওয়া আছে, তাহলে এইচ আর কষ্ট করে বের করার দরকার নেই। তাহলে আর কি কি বের করা যাইতে পারে? ধরো কৌণিক বেগ বের করা চাইতে পারে কৌণিক বেগ ওমেগা। তাহলে ওমেগা তুমি দুইভাবে বের করতে পারো, ওমেগা ইকুয়াল টু 2π বাই টি। ঠিক আছে, এটা একটা ভাবে বের করতে পারো, দেখবা যা রেজাল্ট আসবে। ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, আর মানে আর প্লাস এইচ, এটা দিয়ে করবা, দেখবে একই রেজাল্ট আছে। এটা আমি করে দিব না। তারপরে ভরবেগ, শুধু ভরবেগ বললে রৈখিক ভরবেগটাকেই আমরা বুঝি। তো ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু এম ভি, এম ভর আর বেগ ভি হচ্ছে √gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো তুমি ভি এর মানটা বের করছো, তাহলে তুমি রৈখিক ভরবেগ পি এর মানটাও বের করতে পারবা। তারপর কৌণিক ভরবেগ এল দিয়ে প্রকাশ করি, এল ইকুয়াল টু আই ওমেগা লিখতে পারো। এবার আই ওমেগা মানে হচ্ছে এম ভি আর, বিন্দু ভরের বস্তুর জন্য এম ভি আর। তাহলে এই যে পৃথিবীর কেন্দ্র যদি আমরা চিন্তা করি অক্ষ, তাহলে এই হচ্ছে স্যাটেলাইট এইভাবে ঘুরতেছে, স্যাটেলাইট একটা বিন্দু ভর, তার জন্য কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ এম ভি আর। তাহলে এখান থেকে এই যে ভি এর মানটা বসাবা, আর এর মান হবে আর প্লাস এইচ, এই যে আর হবে আর প্লাস এইচ। তাহলে এম ভি হচ্ছে √gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর এই আর হচ্ছে আর প্লাস এইচ, মানগুলো বসাবা, কৌণিক ভরবেগ বের করবা। তারপরে ধরো চাইতে পারে কেন্দ্রমুখী ত্বরণ, বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ চাইতে পারে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এসি, এটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর জায়গা হবে আর প্লাস এইচ। তারপরে কেন্দ্রমুখী বলও চাইতে পারে, কেন্দ্রমুখী বলটাই হচ্ছে মহাকর্ষ বল। কেন্দ্রমুখী বল তুমি ভরের সাথে এসি এটা গুণ করে দিবা, তাও হবে। তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর এই কেন্দ্রমুখী বলটা আরও একটা ভাবে বের করা যায়, কেন্দ্রমুখী বলটা মানেই তো জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ
তার হোল স্কোয়ার, এটাও করতে পারো। তাহলে এখান থেকে এবার তুমি মান বের করবা, তাহলে যা চাক আমরা বের করতে পারবো, শুধু বেগ আর পর্যায়কালটা জানা থাকলে। ঠিক আছে, ওকে। এবার তারপরে কি প্রশ্ন করছে, স্যাটেলাইটটিকে আরও 200 কিলোমিটার উচ্চতায় উঠালে, আচ্ছা আরও যদি 200 কিলোমিটার উপরে উঠায় তাহলে স্যাটেলাইটের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 800 যোগ 200 1000 কিলোমিটার হবে। তাহলে স্যাটেলাইটটিকে আরও 200 কিলোমিটার উচ্চতায় উঠালে পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কি না? অবশ্যই হবে, পর্যায়কালের অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে। তাহলে দেখো 2 নম্বর এইচের মান 800 প্লাস আরও 200, তাহলে টোটাল 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার। স্যাটেলাইটের পর্যায়কাল টি এর সূত্র 2π ডিভাইডেড বাই √gm r প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। ভাই 2π কনস্ট্যান্ট, gm কনস্ট্যান্ট। তুমি দেখো কক্ষপথের ব্যাসার্ধটাই তো r প্লাস এইচ, কক্ষপথের ব্যাসার্ধটা কি r প্লাস এইচ, এটা স্যাটেলাইট, এটা r, এটা এইচ, এই যে কক্ষপথের ব্যাসার্ধটাই r প্লাস এইচ। এখন তুমি যদি কক্ষপথের ব্যাসার্ধ চেঞ্জ করো, যদি এইচটা চেঞ্জ করি তাহলে কক্ষপথের ব্যাসার্ধ চেঞ্জ হবে, পর্যায়কাল চেঞ্জ হতে বাধ্য, এটা কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, এইচ চেঞ্জ করলে টি তো অবশ্যই অবশ্যই চেঞ্জ হবে। দেখো একটা খুব ভালো কথা শুনে রাখো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, এই যে ম্যাথ করতে গিয়ে আমরা লিখে দিতে পারতেছি। দেখো কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটের বেগ ভি হচ্ছে √gm/r প্লাস এইচ। কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটের পর্যায়কাল টি ইকুয়াল টু 2π √gm/r প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। দেখো আমি যদি এইচের মানটা চেঞ্জ করি ভি এর মানটা চেঞ্জ হতে বাধ্য, তাই না? জিএম কনস্ট্যান্ট, এইচের মানটা চেঞ্জ করলে ভি এর মানটা চেঞ্জ হতে বাধ্য। আমি যদি এখানে 2π/√gm কনস্ট্যান্ট, এইচের মানটা চেঞ্জ করি, টি এর মানটা চেঞ্জ হতে বাধ্য। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও। স্যাটেলাইটটা ধরো এখানে একটা স্যাটেলাইট আছে, আমরা পৃথিবী থেকে একটা স্যাটেলাইট পাঠাইছি, স্যাটেলাইটটা এই কক্ষপথে আছে। আমি বললাম স্যাটেলাইটটাকে আরেকটু উপরে উঠাবো, অথবা স্যাটেলাইটটাকে আরেকটু ভূপৃষ্ঠের দিকে নিচে নামাবো, উচ্চতা কমাবো বা বাড়াবো। আমি যে বেগে আছে সেই বেগে নতুন কক্ষপথে নিতে পারবো কিনা, অথবা যে পর্যায়কালে আছে সেই পর্যায়কাল বজায় রেখে পর্যায়কালটাকে একই রেখে আমি কক্ষপথের পরিবর্তন করতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। তুমি যদি কক্ষপথের পরিবর্তন করো বেগের পরিবর্তন হতে বাধ্য, তুমি যদি কক্ষপথের পরিবর্তন করো পর্যায়কালে পরিবর্তন হতে বাধ্য। তার মানে কি বুঝলাম? প্রত্যেকটা কক্ষপথে এই যে অনেকগুলো কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথে স্যাটেলাইটের একটা নির্দিষ্ট বেগ, নির্দিষ্ট পর্যায়কাল। প্রত্যেকটা কক্ষপথ চেঞ্জ হলেই বেগ আর পর্যায়কাল চেঞ্জ হবে। তাহলে প্রতিটি কক্ষপথে স্যাটেলাইটের বেগ ও পর্যায়কালের ফিক্সড মান থাকবে। কক্ষপথ চেঞ্জ করলে ভিওটি চেঞ্জ হবেই, জোর দিয়ে। বুঝতে পারছো? তুমি একই রেখে বেগ আর পর্যায়কালকে একই রেখে তুমি স্যাটেলাইটকে উপরে উঠাইতে পারবে না, নিচেও নামাইতে পারবে না। ওকে, তাহলে আসো আমরা দেখি, তাহলে মান বসাই। 2π √gm 6.673 × 10⁻11 6 × 10⁻24 r প্লাস এইচ 6400 × 6400 না তো 6450 দেওয়া আছে, 6450 × 10⁻3 আর এবার হবে 1000 × 10⁻3 তার পাওয়ার 3/2। দেখি পর্যায়কালে কি পরিবর্তন হবে বলো তো? পর্যায়কাল বাড়বে নাকি কমবে? কক্ষপথ উপরে, স্যাটেলাইট উপরে চলে যাচ্ছে, তাহলে পর্যায়কাল বাড়বে নাকি কমবে? পর্যায়কালের সাথে সম্পর্কটা কেমন জানো? এটা কেপলারের সূত্র, আমরা লাস্টে গিয়ে কেপলারের সূত্র পড়বো, এই অধ্যায়ের লাস্টে অলরেডি আমরা কেপলারের সূত্র পড়ে ফেলছি। এটাকে বর্গ করো, দেখো টি স্কোয়ার ইকুয়াল টু 4π² gm r প্লাস এইচ তার কিউব। এই আর প্লাস এইচই তো কক্ষপথের ব্যাসার্ধ, আর এটা তো পুরাটাই কনস্ট্যান্ট। তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এই যে এটা হচ্ছে আর কিউব। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ তার ঘনের সাথে পর্যায়কালের বর্গ সমানুপাতিক সম্পর্ক। তুমি যদি কক্ষপথ বাড়াও, কক্ষপথ যদি চেঞ্জ হয় পর্যায়কালও চেঞ্জ হবে, বাড়বে। ঠিক আছে, বাড়বে। ঠিক আছে, টি স্কোয়ার সাথে আর কিউব সমানুপাতিক, টি স্কোয়ারের সাথে আর কিউবের সম্পর্ক সমানুপাতিক। তাহলে দেখি কি হয়।
2 পাই 2 into 3.1416 divided by root over g 6.673 exponential function minus 11 into 6 exponential function 24 এর সাথে 6450 exponential function 3 plus 1000 exponential function 3 to the power 3 divided by 2 এটা আসছে 6385 এত সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল। ভাগ দাও এর 3600 দিয়ে, তাহলে ভাগ 3600 ঘন্টায় চলে আসবে 1.77। আগে কত ছিল? 1.77 আওয়ার। আগে পর্যায়কাল কত ছিল দেখো, আগে ছিল 1.70, এবার হয়েছে 1.77। তাহলে পর্যায়কাল বাড়ছে, সমানুপাতিক সম্পর্ক। বোঝা গেছে? পর্যায়কাল বাড়ছে, সমানুপাতিক সম্পর্ক। আরও 200 কিলোমিটার উচ্চতাতে পর্যায়কালে কোনো পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে। যদি উচ্চতা বাড়াও কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে, কক্ষপথের ব্যাসার্ধের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, সুতরাং পর্যায়কালও বাড়বে। পর্যায়কাল বাড়ছে, আমরা সেটা বের করছি। এবার শোনো, এবার কোশ্চেনটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো। স্যাটেলাইটের দ্বারা লাইভ ক্রিকেট খেলা সরাসরি সম্প্রচার করা যাবে কিনা? এখানে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে স্যাটেলাইটে ক্যামেরা আছে এবং সেই ক্যামেরার ফুটেজটা সরাসরি সম্প্রচার হবে। ঠিক আছে? স্যাটেলাইটের ক্যামেরা ধরো একটা নির্দিষ্ট দিকে মুখ করা আছে, ওই ক্যামেরার যে ফুটেজটা ওইটাই সরাসরি টেলিকমিউনিকেশনে কাজ করবে আর কি। তো এটা দ্বারা ভূস্থির মানে এটার মানে স্যাটেলাইটের সাহায্যে ক্রিকেট খেলা লাইভ সরাসরি সম্প্রচার করা যাবে কিনা এটার কথা বলবো আমরা। ভূস্থির উপগ্রহ হবে কি হবে না এটা যাচাই বাছাই করে। ভাই ভূস্থির উপগ্রহ কি? ভালো করে শোনো। ভূস্থির উপগ্রহ হচ্ছে সেই কৃত্রিম উপগ্রহ যার পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান এবং পৃথিবী যেদিকে ঘুরতেছে স্যাটেলাইটটা ওই একই দিকে ঘুরবে, একই পর্যায়কালে একই দিকে ঘুরবে। তাহলে পৃথিবীর উপর থেকে ওই স্যাটেলাইটকে সবসময় একই জায়গায় মনে হবে, পৃথিবীর সাপেক্ষে স্থির বলে মনে হবে। ধরো তুমি পৃথিবীতে আসো, তুমি উপরে দেখায় স্যাটেলাইটটাকে দেখতে পাচ্ছ। এবার স্যাটেলাইটটা যে পর্যায়কালে আবর্তিত হচ্ছে পৃথিবী তো সেই পর্যায়কালে আবর্তিত হচ্ছে। ঠিক আছে? মানে ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে, অর্থাৎ স্যাটেলাইটের পর্যায়কাল হতে হবে 24 ঘন্টা। তাহলে পৃথিবী আবর্তিত হবে, স্যাটেলাইটও আবর্তিত হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটকে সবসময় একই জায়গায় দেখা যাবে। তো এটাকেই বলা হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ হইলে লাইভ ক্রিকেট খেলা সরাসরি সম্প্রচার করা যাবে। ধরো মিরপুর স্টেডিয়ামের উপরে ভূস্থির উপগ্রহটা আছে, ক্যামেরাটা ওই দিকে মুখ করানো আছে এবং ওই খেলার ফুটেজ, ক্রিকেট খেলা হচ্ছে তার ফুটেজ নিয়ে টেলিকমিউনিকেশন করতেছে আর কি। তো আমরা এই স্যাটেলাইট দিয়ে যদি ক্রিকেট খেলা সম্প্রচার করতে চাই তাহলে স্যাটেলাইটটাকে সবসময় মিরপুর স্টেডিয়ামের উপরেই থাকতে হবে, ওইখান থেকে যেন সরে না যায়। কিন্তু চিন্তা করো স্যাটেলাইটের পর্যায়কাল 2 ঘন্টা, পৃথিবীর পর্যায়কাল 24, তাহলে কি হবে বলো তো? পৃথিবীর পর্যায়কাল 24, স্যাটেলাইটের পর্যায়কাল 2 ঘন্টা। এরকম যদি হয় তাহলে পৃথিবী একবার ঘুরে আসতে যে সময় লাগবে 24 ঘন্টা, তার মধ্যে স্যাটেলাইট ঘুরে আসবে কয়বার বলো? স্যাটেলাইট ঘুরে আসবে কয়বার? 12 বার। ঠিক আছে? 12 বার ঘুরে আসবে, কারণ 24 ভাগ 2, পৃথিবীর ঘুরতে লাগবে 24 ঘন্টা একবার ঘুরতে। তাহলে তার মধ্যে পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে 24 ঘন্টা, তাহলে এর মধ্যে স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরে আসবে 12 বার, কারণ 2 ঘন্টা 2 ঘন্টা করে 24 ঘন্টায় 12 বার ঘুরে আসতে পারবে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এটা দিয়ে লাইভ মানে খেলা সরাসরি সম্প্রচার করা যাবে না যদি স্যাটেলাইটের পর্যায়কালে এরকম হয়। তাহলে তখন কি হবে? ধরো মিরপুর স্টেডিয়ামের উপরে ক্যামেরাটা তাক করা ছিল, একটু পরে মনে করো যে ইন্ডিয়ার উপরে চলে গেছে, তার একটু পরে মনে করো যে মায়ানমার, তার একটু পরে মনে করো যে থাইল্যান্ড, এরকম যে আমরা ভূস্থির উপগ্রহ দ্বারা লাইভ খেলা সরাসরি সম্প্রচার করতে চাই। তো ভূস্থির উপগ্রহ না হইলে হবে না। তাহলে স্যাটেলাইট দ্বারা লাইভ অনুষ্ঠান সরাসরি, লাইভ খেলা সরাসরি সম্প্রচার করতে গেলে ভূস্থির উপগ্রহ লাগবে। তাহলে এই কোশ্চেনটার একটা সম্পূরক কোশ্চেন হচ্ছে এটা, স্যাটেলাইটটা কি ভূস্থির উপগ্রহ? এটা গাণিতিকভাবে যাচাই করো। এই প্রশ্নের উত্তর আমরা অলরেডি দিয়ে ফেলছি, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি। আসো 3 নম্বর। তাহলে লাইভ খেলা সম্প্রচার সম্ভব যদি উপগ্রহটি ভূস্থির উপগ্রহ, জিও স্টেশনারি স্যাটেলাইট হয়, ভূস্থির উপগ্রহ হয়। ঠিক আছে? তো ভূস্থির উপগ্রহের পর্যায়কাল টি কত? 24 ঘন্টা। যে টি 24 ঘন্টা হতে হবে, তাহলে পৃথিবীর উপর সবসময় একই জায়গায় দেখা যাবে। তাহলে আমরা তো টি বের করছি, তাই না?
2 পাই রুট ওভার GM R প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, এটা বের করছি। এটা বের করে আমরা টি এর মানটা হিসাব নিকাশ করে দেখছি 1.70, কত জানো প্রথম ম্যাথটা, ওই যে 1.702 আওয়ার আসছে, 1.702 আওয়ার, যা নট ইকুয়াল টু 24 আওয়ার, 24 ঘন্টা হয় নাই। তাহলে সুতরাং অ্যান্সার হচ্ছে না, এটা ভূস্থির উপগ্রহ না, সুতরাং এটা দ্বারা এটা উপগ্রহটি ভূস্থির নয়, সুতরাং এটা দ্বারা লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যাবে না। এই তো হয়ে গেল, বোঝা গেছে। এইবার আমি যদি স্যাটেলাইটটাকে ভূস্থির উপগ্রহ বানাইতে চাই, দেখো ভূস্থির উপগ্রহ বানাইতে গেলে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে রাখতে হবে। ভূস্থির উপগ্রহের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার প্রায়। তাহলে স্যাটেলাইটটাকে ভূস্থির উপগ্রহ বানাইতে গেলে আমাদের 800 কিলোমিটার উপরে আছে, আরও উপরে উঠাইতে হবে। যত উপরে উঠাবো পর্যায়কাল তত বাড়বে। আমাদের স্যাটেলাইটের পর্যায়কাল হচ্ছে 1.702 আওয়ার, আরও উপরে উঠাবো আরও পর্যায়কাল বাড়বে, আরও উপরে উঠাবো আরও পর্যায়কাল বাড়বে, বাড়াইতে 24 ঘন্টা বানাইতে হবে। তো এর জন্য স্যাটেলাইটটাকে ভূস্থির উপগ্রহ বানানোর জন্য কি ব্যবস্থা নিতে হবে? তাহলে স্যাটেলাইটটা কি ভূস্থির উপগ্রহ? উত্তর হচ্ছে না। তাহলে ভূস্থির উপগ্রহ হইতে গেলে এইচ কত হবে? তাহলে আসো দেখি। তাহলে ভূস্থির উপগ্রহ হতে হলে দেখি এইচটা কত হয়। তাহলে ভূস্থির উপগ্রহ মানে কি? টি যদি 24 ঘন্টা হয়, টি 24 ঘন্টা, তাহলে টি 24 ঘন্টা হলে এইচ এর মানটা কত এটা বের করবা। ঠিক আছে, কি বের করতে হবে? এইচ। তাহলে ডিরেক্ট এইচ এর সূত্রে যাইতে পারি, আমরা কিন্তু টি এর সূত্রেও যাইতে পারি। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার GM R প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, এই সূত্রেও যাইতে পারি। আর এর মান বসাবো, GM এর মান বসাবো, টি এর মান 24 ঘন্টা বসাবো, দিয়ে এইচ এর মানটা বের করবো। যেহেতু এইচ চাইছে আমাদের, তাহলে একবারে এইচ এর সূত্রটাই লিখে ফেলি। এইচ ইকুয়াল টু GMT স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস R। আসো, জি এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এম এর মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। টি 24 ঘন্টা, ভাই এসআই এককে করতে হবে, 24 গুণ 3600, ঘন্টাকে আমরা কি করলাম? সেকেন্ড করে নিলাম। তাহলে 24 ঘন্টা 24 গুণ 3600 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, এর পাওয়ার 1/3 মাইনাস আর, আর এর মান 6450 কিলোমিটার। তাহলে 6450 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 6450 গুণ 10 টু দি পাওয়ার 3। তাহলে আসো 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 11 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 গুণ 24 গুণ 3600, তার পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার 2 নিচে 4 ইন্টু 3.1416 তার স্কোয়ার, তারপরে টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 6450 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে ভাই অ্যান্সার হচ্ছে 35 85 3798.43 এত মিটার। এটা ভাগ দাও 1000 দিয়ে, 1000। তাহলে এই দেখো 35,000, প্রায় 36,000 বলছিলাম, এই যে 35,853.79 এত কিলোমিটার। তাহলে কত উচ্চতায় উঠাইতে হবে বলো তো? উচ্চতার কি পরিবর্তন করতে হবে? তাহলে আরও আমাদের কত কিলোমিটার উপরে ছিল? 800 কিলোমিটার। তাহলে আরও 35,853.79 বিয়োগ 800 বা 35,053.79 এত কিলোমিটার উপরে উঠাতে হবে, উপরে সরাতে হবে। তাহলে আরও যদি এত কিলোমিটার উপরে সরাও তাহলেই ভাই ভূস্থির উপগ্রহ হবে। বুঝতে পেরেছ? আরও এত কিলোমিটার উপরে সরাইতে হবে। কি ক্লিয়ার? এইবার আসো, এই ম্যাথটা শেষ হয় না আসলে, এই ম্যাথটা আরও অনেকগুলো ম্যাথ আছে, তো এটাকে আমরা 2 নম্বর দিয়েই লিখি। দেখো সেম ডাটা বসাবো, এটা আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ হচ্ছে 800 কিলোমিটার, এই যে এর ভর হচ্ছে 200 কেজি, এম 200 কেজি। এই যে এম 200 কেজি ভাই কোনো কাজে লাগলো না, এবার লাগবে, যে শক্তি টক্তি বের করতে গেলে এবার কাজে লাগবে। আচ্ছা এবার আসো একটু ঘুরাই দিই। এবার ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে 9.79 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এই গ্রহের
ভূপৃষ্ঠে জি এর মান, ভূপৃষ্ঠে জি এর মান, এবং আর এর মান এবার ধরো 6400 কিলোমিটার দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার। এবার ভূপৃষ্ঠের জি এর মানটা আমরা বলে দিছি। ওকে চলো, তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর, স্যাটেলাইটটির কাক্ষিক শক্তি, স্যাটেলাইটের কাক্ষিক শক্তি নির্ণয় করো, কাক্ষিক শক্তি নির্ণয় করো। 2 নম্বর, স্যাটেলাইটটি মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, ওই বিন্দু থেকে যেখানে আছে ওখান থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, যাওয়ার সম্ভাবনা আছে কি না, মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তারপরে 3 নম্বর, আর কতটুকু শক্তি দিলে, আর কতটুকু শক্তি দিলে মহাশূন্যে বিলীন হবে, মহাশূন্যে বিলীন হবে, ঠিক আছে, আর কতটুকু শক্তি দিলে মহাশূন্যে বিলীন হবে। 4 নম্বর, বেগের শতকরা কি বৃদ্ধি করলে, শতকরা কি পরিবর্তন করলে, শতকরা কি পরিবর্তন করলে মহাশূন্যে বিলীন হবে, মহাশূন্যে বিলীন হবে, বিলীন হবে। ওকে চলো, এবার শক্তি নিয়ে হিসাব নিকাশ। বলছে স্যাটেলাইটের কাক্ষিক শক্তি, কাক্ষিক শক্তি তার বেগ আছে, তার ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতা আছে, তাহলে কাক্ষিক শক্তি হচ্ছে বিভব শক্তি গতিশক্তির যোগফল কাক্ষিক শক্তি। তাহলে আমরা পারবো না, ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে মোট শক্তি। তাহলে মোট শক্তির সূত্র জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। হ্যাঁ, যদি জি আর এম এর মান দেওয়া থাকতো এটা লিখতাম, কিন্তু জি আর এম এর মান দেওয়া নেই, তাহলে মাইনাস, জি আর এম এর মান দেওয়া নেই, তাহলে জি আর স্কোয়ার, জি এম এর জায়গায় জি আর স্কোয়ার, এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। বুঝতে পেরেছ? তাহলে এবার মান বসাও। কাক্ষিক শক্তি 9.8 নো 9.79, যেটা দেওয়া থাকবে 6400 গুণ 10⁻³ তার স্কোয়ার, এম এর মান স্যাটেলাইটের ভর 200 কেজি ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ, 6400 গুণ 10⁻³ প্লাস এইচ এর মান 800, 800 গুণ 10⁻³। তাহলে এখান থেকে মানটা বের করবা, কার মান? ই এর মান। তাহলে আসো, মাইনাস 9.79 গুণ 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার গুণ 200 ডিভাইডেড বাই 2। এবার 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 প্লাস 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। ওকে, তাহলে এখান থেকে মান আসছে মাইনাস কি একটা জানো, আমরা এসে মানে একটু ছোট করে বানাই, মাইনাস 5.569 ইন্টু 10⁹ জুল। মাইনাস আসছে কিনা, মাইনাস আসছে কিনা? হ্যাঁ আসছে, মাইনাস আসতেই হবে। 5.5 ইন্টু 10⁶ কিলো জুল। আচ্ছা, ও আচ্ছা, কিলো জুল, ঠিক আছে, আমি জুল এককে রাখছি। শক্তিটা ঋণাত্মক কিনা? অবশ্যই ঋণাত্মক হইতে হবে, স্যাটেলাইটের মোট শক্তি ঋণাত্মক হইতে হবে, কারণ স্যাটেলাইট মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। যতক্ষণ কোনো বস্তুর শক্তি দেখবো ঋণাত্মক, ততক্ষণ আমি কি বুঝবো? যে সে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। বুঝা গেছে? কাক্ষিক শক্তি বের হয়ে গেছে। কাক্ষিক শক্তি মানে কক্ষপথের শক্তি। ওকে, এবার কি বলছে, স্যাটেলাইটটি কি মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটার উত্তর 2 রকমভাবে দেওয়া যায়। ঠিক আছে, এটার উত্তর 2 রকমভাবে দেওয়া যায়। প্রথমটা যেটা সবাই করবে, সেটা হচ্ছে স্যাটেলাইটটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে মুক্তিবেগ বের করতে হবে, সেই পয়েন্টে। কারণ স্যাটেলাইটটা মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা কি স্যাটেলাইট কি ভূপৃষ্ঠ থেকে বিলীন হয়ে যাবে? না, স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে, ওই এই উচ্চতায় এই পয়েন্টে আমাদের মুক্তিবেগটা বের করতে হবে। এই পয়েন্টে মুক্তিবেগটা বের করব, মুক্তিবেগটা বের করে দেখব সেই মুক্তিবেগের মানটা যেটা আছে আর স্যাটেলাইটের বেগ যেটা আছে, এই দুইটার মধ্যে কোনটা বেশি কোনটা কম। যদি এমন দেখি স্যাটেলাইটের বেগ মুক্তিবেগের চেয়ে বেশি, তাহলে বিলীন হয়ে যাবে। তুমি বলো তো বিলীন হয়ে যাবে কি যাবে না, কি মনে হয়?
ঘুরতেছে কক্ষপথে, কক্ষপথে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ, তাহলে বিলীন হয়ে যাবে না। তাহলে আসো আমরা ওই পয়েন্টে মুক্তিবেগটা বের করে দেখি। 2 নম্বর, স্যাটেলাইটের অবস্থানে মুক্তিবেগ। স্যাটেলাইটের অবস্থানে, স্যাটেলাইট যেখানে আছে ওই অবস্থানে মুক্তিবেগ, ওই অবস্থানে মুক্তিবেগ, ওই অবস্থানে মুক্তিবেগ ভিই হচ্ছে √2gm, 2gm ডিভাইডেড বাই আর। ভাই আর হলে হইতো, আর যদি এটা লিখতাম তাহলে এটা হইতো ভূপৃষ্ঠে, এটা হইতো কি ভূপৃষ্ঠে, কিন্তু ভূপৃষ্ঠে তো না, স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, তাহলে সেখানে হবে আর প্লাস এইচ। বোঝা গেছে? ক্লিয়ার? সেখানে হবে কি আর প্লাস এইচ, জিএম এর জায়গায় জিআর স্কোয়ার √2 জিআর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ভাই মানগুলো বসাও, মানগুলো বসাও, বসাইলে কি আসে দেখো, √2 জি এর মান 9 পয়েন্ট, আচ্ছা ধরো মানগুলো আমি বসাইছি মনে মনে, হ্যাঁ আমি মান লিখে দিচ্ছি, √2 ইন্টু জি এর মান 9.79, 9.79 গুণ আর এর মান, আর হচ্ছে 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার, আর নিচে আর 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 প্লাস 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে এই বেগের মানটা হচ্ছে 10.554 এত কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড আসছিল, তাকে 1000 দিয়ে ভাগ দিয়ে এটা পেয়েছি, এত কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্যাটেলাইটের ওই অবস্থানে মুক্তিবেগ। আর স্যাটেলাইটের বেগ, যেটা স্যাটেলাইটের বেগ সেটা হচ্ছে ভি। ভি কি √gm বাই আর প্লাস এইচ। ভাই এ তো সূত্র দেখলেই বোঝা যায়, এ তো সূত্র দেখলেই বোঝা যায়, যেটা √gm বাই আর প্লাস এইচ, এটা √2gm বাই আর প্লাস এইচ, এর চেয়ে এর মান √2 গুণ বেশি। তাহলে স্যাটেলাইটের যে বেগ, সেই বেগের চেয়ে মুক্তিবেগ ওই পয়েন্টে √2 গুণ বেশি। তাহলে স্যাটেলাইটের যে বেগটা সেটা মুক্তিবেগ তো না, মুক্তিবেগের চেয়ে কম, তাহলে মহাশূন্যে বিলীন হবে না। মুক্তিবেগ পেয়ে গেলে বা মুক্তিবেগের বেশি হলে বিলীন হয়ে যেত, তাহলে মুক্তিবেগের কম পাচ্ছে, বিলীন হবে না, বিলীন হবে না। √gr² ডিভাইডেড বাই বসাও আর প্লাস এইচ দিয়ে এখান থেকে মান বের করো। এখান থেকে মান বের করলে যেটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার ভাগ √2। আমি একটু চালাকি করলাম, এটা পাবা 7.462 এত কিলোমিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখাবা, দেখো স্যাটেলাইটের বেগ ভিটা সেটা মুক্তিবেগের তুলনায় কম, তাহলে মুক্তিবেগের তুলনায় কম হইলে সে বিলীন কেমনে হবে? মুক্তিবেগ পাইলে বিলীন হইতো, মুক্তিবেগের বেশি হইলে বিলীন হইতো, তাহলে মহাশূন্যে বিলীন হবে না, না বিলীন হবে না, বিলীন হওয়ার সম্ভাবনা নেই, বিলীন হবে না। এই হচ্ছে একটা উত্তর, ঠিক আছে, এই হচ্ছে একটা উত্তর। উল্টা মনে হচ্ছে, কেন উল্টা মনে হচ্ছে? স্যাটেলাইটের যে বেগটা আছে সেই বেগটা কি মুক্তিবেগ? মুক্তিবেগ তো না, তো মুক্তিবেগের বেশি না, স্যাটেলাইটের যে বেগটা সেটা মুক্তিবেগের কম, তো মুক্তিবেগের কম হলে বিলীন হবে না, মুক্তিবেগের বেশি কেন? স্যাটেলাইটের বেগ ভি সেটা মুক্তিবেগের তুলনায় কম, কি বোঝা গেছে? ফ্রি ভেলোসিটি কোনটা? ফ্রি ভেলোসিটি আবার কি জিনিস? ফ্রি ভেলোসিটি আবার কি জিনিস? ফ্রি ভেলোসিটি তো বলে কিছু নেই, ও মানে অনুবাদ করছে, ওরে বাপরে বাপ, মুক্তিবেগকে অনুবাদ করছো ফ্রি ভেলোসিটি, মারবো ধরা। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ আন্দাজ অনুবাদ করলে হবে? এটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ কি? মুক্তিবেগ কোনটা? এই যে মুক্তিবেগ বের করলাম, ওই পয়েন্টে মুক্তিবেগ, ওই বিন্দুতে কত বেগ হইলে টাটা বাই বাই খতম, সেটা হচ্ছে মুক্তিবেগ। যে কত বেগে ছুঁড়ে মারলে টাটা বাই বাই খতম, সেটাই হচ্ছে মুক্তিবেগ। ঠিক আছে, ওকে। তাহলে স্যাটেলাইটের যে বেগটা আছে সেটা মুক্তিবেগের তুলনায় কম আছে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে থাকবে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রে থাকবে, মাধ্যাকর্ষণ ক্ষেত্র ছেড়ে যাবে না, এটাই হচ্ছে কাহিনী। ওকে, এবার বলতেছে আচ্ছা এই তো এইভাবে তো করলাম, আর একটা ভাবে করা যাইতো। তুমি পরীক্ষা আসলে এটাই করবা, কারণ এটাই টিচাররা বুঝবে, এটাই বিভিন্ন বইয়ে আনসার আছে। আর একটা জিনিস যেটা তোমাদের বোর্ড বইয়ে নাই, সেটা হচ্ছে শক্তি ঋণাত্মক কনসেপ্ট, যেটা আমি তোমাকে শিখাইছি। মহাশূন্যে যে বিলীন হয়ে যাবে না, এ তো আমি কাক্ষিক শক্তি বের করে বুঝছিলাম। যতক্ষণ কোনো বস্তুর কাক্ষিক শক্তি মানে মোট শক্তি ঋণাত্মক থাকবে, ততক্ষণ সে ক্ষেত্রে আবদ্ধ। তবে কাক্ষিক শক্তি বের করে কি পাইছি? ঋণাত্মক। তো কাক্ষিক শক্তি ঋণাত্মক মানে কি? ক্ষেত্রে আবদ্ধ, এই তো। তাহলে বিলীন হবে না। কাক্ষিক শক্তি বের করেই তো এই প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি। কাক্ষিক শক্তি যদি 0 হইতো বা ধনাত্মক হইতো, তাহলে আমি বলতাম মুক্ত হয়ে যাবে,
কিন্তু কাক্ষিক শক্তি ঋণাত্মক পাচ্ছি, ওই পয়েন্টে কাক্ষিক শক্তি কি ঋণাত্মক, স্যাটেলাইটের মোট শক্তি ঋণাত্মক, তাহলে মহাশূন্যে বিলীন হবে না যেহেতু কাক্ষিক শক্তি ঋণাত্মক। এভাবেও করা যায়, কিন্তু কথা হচ্ছে এটা করবা না, পরীক্ষার খাতায় এটা করবা, ঠিক আছে। এবার আর কতটুকু শক্তি দিলে মহাশূন্যে বিলীন হবে, তাহলে এবার আমি কি করবো, স্যাটেলাইটকে আরো শক্তি দিব, দিয়ে বলবো মহাশূন্যে বিলীন হয়ে যেতে, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে বোঝো, স্যাটেলাইটটাকে আর কতটুকু শক্তি দিলে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আচ্ছা তুমি আমারে বলো স্যাটেলাইটের বেগ কত, স্যাটেলাইটের বেগ হচ্ছে ভি। তাহলে স্যাটেলাইটের বেগ যদি ভি হয় তাহলে তার গতিশক্তি কত, গতিশক্তি, তাহলে গতিশক্তি ওই পয়েন্টে তার গতিশক্তি, তো সেই গতিশক্তিটা হচ্ছে ইকে 1, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে স্যাটেলাইটের বেগ ভি আছে, এই কারণে তার গতিশক্তি। আচ্ছা স্যাটেলাইট মুক্ত হয়ে গেলে, স্যাটেলাইট মহাশূন্যে বিলীন হয়ে যাইতে তার বেগ কত লাগবে, মহাশূন্যে বিলীন হতে বেগ লাগবে কত, বেগ হতে হবে কত, বেগ হতে হবে মুক্তি বেগের সমান, অর্থাৎ ভিই হইতে হবে, ঠিক আছে। আচ্ছা বেগ যদি মুক্তি বেগ ভিই হয় তখন গতিশক্তি কত, ইকে 2 হাফ এম ভিই স্কোয়ার। কথা বোঝা গেছে। স্যাটেলাইটের এখন বেগ আছে ভি, এই যে স্যাটেলাইট বেগ আছে ভি, তাহলে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এবার ওই পয়েন্ট থেকে বিলীন হয়ে যাবে, মহাশূন্যে বিলীন হয়ে যাবে ওই পয়েন্টে। কি হইলে, এই পয়েন্টে যদি বেগটা ভিই এর সমান হইতো, যদি মুক্তি বেগের সমান বেগ পাইতো তাহলে বিলীন হয়ে যেত। আচ্ছা তাহলে মুক্তি বেগের সমান বেগ পাইতে গেলে গতিশক্তি কত হইতে হবে, হাফ এম ভিই স্কোয়ার হইতে হবে। তাহলে আর কি পরিমাণ শক্তি দিতে হবে ওই পয়েন্টে, আর কি পরিমাণ শক্তি দিতে হবে, তাহলে যে পরিমাণ শক্তি দিতে হবে ডেল ই, তাহলে সেটা হবে হাফ এম ভিই স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এটা পাইলে বিলীন হয়ে যাবে, কিন্তু আছে কত, এত। তাহলে আর কত দিতে হবে, এটা পাওয়ানোর জন্য কতটুকু দিতে হবে, এর সাথে কিছু যোগ করে এটা বানাইতে হবে। তাহলে এটা থেকে এটা বাদ দাও, শেষ। এটা কি সবাই বুঝছো কিনা বলো, বুঝছো কিনা। ইপি সেম, হ্যাঁ বলতেছি, ইপির কথা বলতেছি, অবশ্যই ইপি সেম। যে ভাই আপনি গতিশক্তির হিসাব করলেন, বিভব শক্তির হিসাব যে করলেন না, বিভব শক্তির হিসাব কেমনে করবো, ওই পয়েন্টেই তো আছে স্যাটেলাইটটা, তো ওই পয়েন্ট থেকেই বিলীন হয়ে যাবে। তাহলে আগেও যে পয়েন্টে আমি ওই পয়েন্ট থেকে বিলীন করতে চাই, তাহলে ওই পয়েন্টে বেগ এইটা পাইতে হবে, ওই পয়েন্টে তাকে বেগ এইটা দিতে হবে, তাহলে ওই একই পয়েন্টে, তাহলে বিভব শক্তি তো সেম। তাহলে কিসের পরিবর্তনটা করতেছি আমি, গতিশক্তির পরিবর্তন করতেছি। কথা কি বুঝছো। অনেক ভাই আপনি গতিশক্তি নিলেন বিভব শক্তি নিলেন না, আমি আরেকবার বলি শোনো, এখানে স্যাটেলাইটের বেগ আছে কত, স্যাটেলাইটের বেগ আছে ভি, তাহলে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। কি করলে স্যাটেলাইট বিলীন হয়ে যাবে, যদি এই বেগটা মুক্তি বেগের সমান হয়। আচ্ছা তাহলে মুক্তি বেগের সমান হইতে গেলে তখন তার গতিশক্তি কত হইতে হবে, হাফ এম ভিই স্কোয়ার। বিভব শক্তির কি কোনো পরিবর্তন না, বিভব শক্তি আগেও ছিল মাইনাস জি এম এম আর প্লাস এইচ। বিভব শক্তি এখান থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার জন্য বিভব শক্তি এই পয়েন্টেই তো, একই পয়েন্টে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে বিভব শক্তির কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জটা কিসের, গতিশক্তির। গতিশক্তি ভাই এটা আছে, গতিশক্তি তারে দাও, এটা আছে, এটা দিতে হবে, তাহলে কতটুকু গতিশক্তি বাড়াইতে হবে বা কতটুকু শক্তি তারে দিতে হবে, এটা থেকে এটা বাদ। তাহলে এবার আসো হাফ এম কমন নিলাম, হাফ এম, ভালো করে খেয়াল করো, ভিই মানে রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। হাফ এম কমন নিছি, ভি কত, ভি হচ্ছে রুট ওভার জিএম, 2 নেই, মুক্তি বেগে 2, স্যাটেলাইটের বেগে 2 নেই, আর প্লাস এইচ তার স্কোয়ার। আচ্ছা হাফ এম স্কোয়ার করলাম, রুট স্কোয়ার কাটাকাটি, 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ মাইনাস জিএম বাই আর প্লাস এইচ, বুঝছো, দুটো জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ মাইনাস একটা জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। 2 থেকে 1 বাদ দিলে একই থাকে, তাহলে থাকে কি জানো, জি বড় এম, একটা থাকে, 2টা থেকে একটা বাদ দিলে একটাই থাকে, তাহলে জিএম বাই আর প্লাস এইচ, তাহলে জিএম বাই নিচে আর প্লাস এইচ এটা থাকে, তার সাথে হাফ এম গুণ, তাহলে এখানে এম আর এখানে 2, এটাই থাকে। তাহলে এই পরিমাণ শক্তি দিতে হবে। এবার এখান থেকে মান বের করো, জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসাই দিবা, জি আর স্কোয়ার এম ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। তাহলে এতটুকু শক্তি যদি দেওয়া হয়, এখানে মান টান বসাবা, হ্যাঁ,
মানটার বসায় বের করবা। এইটুকু শক্তি যদি আরো দিতে পারি তাহলে মহাশূন্যে বিলীন হয়ে যেতে হবে। কি বোঝা গেছে? কত সহজ। এই দেখো এটা আরেকটা ভাবে করা যায়, অর, দেখি একই রেজাল্ট আসে কিনা। অর 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 অর, দেখো তুমি এটা করে বসে আছো, তুমি এটা করে বসে আছো। স্যাটেলাইটের মোট শক্তি, স্যাটেলাইটের মোট শক্তি, ওকে, এই মোট শক্তিটা ধনাত্মক নাকি ঋণাত্মক বলো? স্যাটেলাইটের মোট শক্তিটা ইয়েস ঋণাত্মক। স্যাটেলাইটের মোট শক্তি ঋণাত্মক, এই কারণে সে বিলীন হবে না। কি করতে পারলে বিলীন হবে? কি করতে পারলে? জিরো বানাইতে পারলে, অ্যাটলিস্ট জিরো বানাইতে পারলে। পজিটিভ হইলে তো খুবই ভালো, কিন্তু অ্যাটলিস্ট মুক্ত করতে চাই আমরা, তাহলে জিরো বানাও। তাহলে মোট শক্তিটা ঋণাত্মক, তার সাথে কিছু ধনাত্মক শক্তি অ্যাড করতে হবে। দিলাম কিছু শক্তি, নয় দিলাম, মোট শক্তি ঋণাত্মক, তার সাথে আরো কিছু শক্তি দিলাম, দিয়ে জিরো হয়ে গেলেই বিলীন। এইবার স্যাটেলাইটের মোট শক্তি এই যে মোট শক্তি, এই যে মাইনাস জি বড় এম ছোট এম বাই 2r প্লাস এইচ, মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2r প্লাস এইচ। মোট শক্তি, আমি কিছু শক্তি দিলাম, দিয়ে যেন জিরো হয়। তাহলে আমি যেটুকু দিব স্যাটেলাইটটাকে মহাশূন্যে বিলীন করে দেওয়ার জন্য, আমি যেটুকু দিব সেটা GMM ডিভাইডেড বাই 2 ইন্টু r প্লাস এইচ। দেখো তো যে লাউ সেই কদু হইল কিনা? এটা এটা সেম না? বলো সেম হয়েছে কিনা? GR স্কোয়ার M ডিভাইডেড বাই 2r প্লাস এইচ। তাহলে এভাবেও তুমি বের করতে পারো, বাট আমি সাজেস্ট করবো এভাবে করার, কারণ অনেকে এই কনসেপ্টটা ধরো বুঝবে না। ঠিক আছে, ইজিটা তো আগেই করতে পারতাম, কিন্তু এটা করলে মনে করো অনেক সময় এই এই ছেলে কী করছে এটা, বুঝছো, সমস্যা আছে। হ্যাঁ অ্যাডমিশনে করবো, কোনো ব্যাপার না, অ্যাডমিশনে করবো। ঠিক আছে, বোর্ডে আমি বলবো এটা করাটাই বেটার। হ্যাঁ, এবার আর একটা কি যেন কোশ্চেন ছিল, বেগের শতকরা কি পরিবর্তন করলে মহাশূন্যে বিলীন হবে? করেই ফেলছি এটা আমরা, এটার অ্যান্সার হয়ে গেছে অলরেডি। বেগের শতকরা কি পরিবর্তন করলে, আসো, বেগের শতকরা কি পরিবর্তন, এটা আমরা চাই। বেগের শতকরা পরিবর্তনটা দরকার। কি পরিবর্তন করলে পরিবর্তন হয়ে গেছে, কি পরিবর্তন করলে মহাশূন্যে বিলীন হবে? আচ্ছা, স্যাটেলাইটের বেগ কত ছিল? স্যাটেলাইটের বেগ ছিল v ইকুয়াল টু √/gm বাই r প্লাস এইচ। বেগ কত করলে মহাশূন্যে বিলীন হবে? মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার জন্য বেগ, মহাশূন্যে বিলীন হওয়ার জন্য বেগ, মহাশূন্যে বিলীন হয়ে যাবে যদি মুক্তি বেগ পাই, VE √2gm ডিভাইডেড বাই r প্লাস এইচ। বেগের শতকরা পরিবর্তনটা আমরা বের করতে চাই, যে কতটুকু বাড়াইতে হবে। একটা কাজ করি, VE-কে ভি দিয়ে ভাগ দিই, VE বাই ভি ভাগ দিলে বোঝো তো, এটাকে এটা দিয়ে ভাগ, দেখো √2gm ডিভাইডেড বাই r প্লাস এইচ, ভাগ আবার এটা, তাহলে ভাগ দিলে r প্লাস এইচ চলে যাবে উপরে, আর নিচে GM কাটাকাটি, r প্লাস এইচ কাটাকাটি, তাহলে থাকলো √2। তাহলে VE এটা ইকুয়াল টু √2 ইন্টু ভি, অর্থাৎ MCQ আসে, স্যাটেলাইটের বর্তমান বেগ কত গুণ করলে মহাশূন্যে বিলীন হয়ে যাবে? কত গুণ? স্যাটেলাইটের বর্তমান বেগ যা আছে তার কত গুণ? যা আছে তার √2 গুণ, যা আছে তার √2 গুণ যদি করতে পারো তাহলে সে মুক্তি বেগ পেয়ে যাবে, আর মুক্তি বেগ পেলে টাটা বাই বাই। ঠিক আছে, অ্যান্সার কি? √2 গুণ। এটা কিন্তু MCQতে আসে। এবার √2 মানে কি? √2 মানে 1.4142 এত ভি। তাহলে এটাকে 1.4142 ভিকে কীভাবে লেখা যায়? ভি প্লাস 0.4142 ভি লেখা যায়। ভি প্লাস ভি এর এত, আমাদের বলছে শতকরা কি পরিমাণ বৃদ্ধি করলে, তাহলে শোনো ভি, এবার একে শতকরা বানাইলে ভি এর কত পার্সেন্ট? ভি এর 41 দশমিক, গুণ দাও 100 দিয়ে গুণ দাও, 41.42%, 42%। তাহলে আমাদের বলছে শতকরা কি পরিবর্তন করলে, তাহলে বৃদ্ধি করতে হবে, শতকরা বৃদ্ধি। তাহলে অ্যান্সার হচ্ছে বেগের যা বেগ আছে সেই বেগের শতকরা
41.42% বাড়াতে হবে, শতকরা এত পার্সেন্ট বাড়াতে হবে, যা আছে যে বেগ আছে সেই বেগের শতকরা এত পার্সেন্ট বাড়াইতে হবে, শেষ। এই তো হয়ে গেল। অনেকে এই জায়গাটা এইভাবেও বের করে যে ভাই ডেল ভি শতকরা পরিবর্তনটা, এই যে শতকরা পরিবর্তনটা এইভাবে আমরা বের করব। এই যে ডেল ভি এবং আগে ছিল হচ্ছে ভি, তাহলে ডেল ভিটা হচ্ছে এই যে ভিই মাইনাস ভি ডিভাইডেড বাই আগে ছিল ভি। ভি মানে কত? √2 ভি মাইনাস ভি ডিভাইডেড বাই ভি গুণ 100%। তো করো, ভি কমন নাও, তাহলে √2 মাইনাস 1 গুণ 100%, দেখো 41.42%, এটাই হবে, ঠিক আছে, বা প্রায় 42%, অনেক সময় অপশন থাকে প্রায় 42%। এই তো হয়ে গেছে, শেষ। ওকে, ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? তাহলে মোটামুটি হলো। এইবার আসো, এবার কিছু ম্যাথ করি আমরা, মোটামুটি বড় ম্যাথটা করে ফেলছি। এবার আসো কিছু ছোট ছোট ম্যাথ করি, মুক্তিবেগ এবং স্যাটেলাইট রিলেটেড কয়েকটা ছোট ছোট ম্যাথ করি। তাহলে চলো আমরা শুরু করি। বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ও ঘনত্বের অর্ধেক একটি গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ ও পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের তুলনা। ঘনত্বের অর্ধেক একটি গ্রহের মুক্তিবেগ ও পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের অনুপাত কত? মুক্তিবেগের অনুপাত কত? এমসিকিউ টাইপ কোশ্চেন। বলো, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ঘনত্বের আবার অর্ধেক একটি গ্রহের মুক্তিবেগ ও পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের অনুপাত কত? তাহলে আমরা তুলনা করব কোন সূত্র দিয়ে? ভিই ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর, এটা দিয়ে না। ভিই ইকুয়াল টু √2gr, এটা দিয়ে না। এখানে ঘনত্ব কোথায়? এটাও না। তাহলে কোনটা দিয়ে? ভিই ইকুয়াল টু, মনে পড়ে, 8 ডিভাইডেড বাই আর √8 ডিভাইডেড বাই 3 0 পাই। দেখো তো মনে পড়ে কিনা? আর √8/3 0 পাই। দেখো তো এরকম একটা সূত্র আছে কিনা খাতায়? দেখো তো সূত্রটা ঠিকঠাক লিখছি কিনা? এই যে, তাহলে এখানে ঘনত্ব আছে, ব্যাসার্ধ আছে, বুঝা গেছে? তাহলে এবার ওই গ্রহের মুক্তিবেগ আর পৃথিবীর, তাহলে গ্রহের জন্য এটাকে VE1 বললাম, ওই গ্রহের ব্যাসার্ধ R1 √8/3 0 পাই। আর পৃথিবীর জন্য VE2, পৃথিবীর জন্য R2 √8/3 0 পাই। 2 হচ্ছে পৃথিবী। বলছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ R1 হবে 2R2, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু ঘনত্বের আবার অর্ধেক, অর্থাৎ ρ1 হবে পৃথিবীর ঘনত্ব ρ2, পৃথিবীর ঘনত্ব ρ2 তার আবার অর্ধেক। তো নাও এবার বসাও, তাহলে VE1 VE2 ভাগ দাও R1/R2 এবং √ρ1/ρ2 8/3g পাই কাটাকাটি। তাহলে VE1 VE2, এবার R1 হচ্ছে 2R2/R2 আর ρ2 হচ্ছে 2ρ1, তাহলে উপরে ρ1, এটা 2ρ1, তাহলে ρ1 কাটাকাটি, R2 কাটাকাটি, তাহলে 2/√2 মানে √2। এই যে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে √2, ঠিক আছে? √2:1, ইয়েস, √2:1। কি বোঝা গেছে? এবার 4 নম্বর বলা হচ্ছে কোনো গ্রহের ভর অপরিবর্তিত রেখে
ভর অপরিবর্তিত অপরিবর্তিত রেখে, কোনো গ্রহের ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 2% সংকুচিত হলে মুক্তিবেগের শতকরা কি পরিবর্তন হবে? ব্যাসার্ধ শতকরা 2% সংকুচিত হলে গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগের শতকরা কি পরিবর্তন হবে? পৃষ্ঠে মুক্তিবেগের শতকরা কি পরিবর্তন হবে? শতকরা কি পরিবর্তন হবে? বলো কোনটা চেঞ্জ করছি আর কোনটা চেঞ্জ করি নাই? কি অপরিবর্তিত থাকবে? ভর। আর চেঞ্জটা হবে কিসের? ব্যাসার্ধের। তাহলে কোনো গ্রহের ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ শতকরা 2% সংকুচিত হলে গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগের শতকরা কি পরিবর্তন হবে? কি ঠিক আছে? ক্লিয়ার? কোনো গ্রহের ভর অপরিবর্তিত থাকবে, ভর কনস্ট্যান্ট, কিন্তু ব্যাসার্ধ চেঞ্জ হবে। তাহলে ভি ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর। পৃষ্ঠ থেকে মুক্তিবেগ, আর এর চেঞ্জ করব, ব্যাসার্ধের চেঞ্জ করব, ভর অপরিবর্তিত থাকবে। তাহলে সূত্রে যাব এটা। কি বোঝা গেছে? যে কোন সূত্রে যাব এটা বুঝতে হবে। যে ভর কনস্ট্যান্ট, তাহলে গ্রহ ফিক্সড, এই সূত্র আমি কখন অ্যাপ্লাই করি? যখন গ্রহ ফিক্সড। ঠিক আছে, যখন গ্রহ ফিক্সড। তাহলে গ্রহ ফিক্সড, ভর ফিক্সড, আর এর চেঞ্জ হবে মুক্তিবেগের সাথে। তাহলে আসো আমরা বের করি দেখি। তাহলে ব্যাসার্ধ 2% সংকুচিত করলে মুক্তিবেগের কি পরিবর্তন হবে? তাহলে ব্যাসার্ধ আগে ছিল, ধরো এটা ছিল আর, এবার ব্যাসার্ধ পরবর্তীতে যেটা হবে সেটা হবে, ধরো এটা আর প্রাইম, এটা হবে আগে যা আর ছিল তার থেকে আবার 2% সংকুচিত হয়ে গেছে। তাহলে আর এর 2% আবার কমে যাবে। তাহলে আর মাইনাস আর এর 2%, তাহলে 2/100 আর, আর বিয়োগ 2/100 আর, তাহলে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 100, 0.98 আর। এটা হচ্ছে আর প্রাইম। তাহলে এবার ভিই প্রাইম √2gm ডিভাইডেড বাই আর প্রাইম। তাহলে √2gm, এই আর প্রাইম হচ্ছে 0.98 আর। তাহলে মুক্তিবেগের শতকরা কি পরিবর্তন হবে? আগে দেখি তো কমে গেছে নাকি বেড়ে গেছে। আর এর মান যদি কমে যায় তাহলে মুক্তিবেগের ভিই এর মান বেড়ে যাবে। আর এর মান যদি কমে যায় ভিই এর মান বেড়ে যাবে। তাহলে এটা ভিই প্রাইমটা বড় আর ভিইটা ছোট, তাহলে বাড়বে। তাহলে শতকরা কি পরিবর্তন? শতকরা পরিবর্তন, এই শতকরা পরিবর্তন হবে ডেল ভি মাইনাস আগে যেটা ছিল সেটা হচ্ছে ভি গুণ 100%। তাহলে আসো এখন যেটা হয়েছে সেটা ভি প্রাইম, আগে যেটা ছিল সেটা ভিই ডিভাইডেড বাই আদি যেটা ছিল ভিই গুণ 100%। এবার আসো মান বসাই। তাহলে ভিই প্রাইম হচ্ছে এটা, √2gm ডিভাইডেড বাই 0.98 আর, মাইনাস ভিই হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই ভিই হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর গুণ 100%। বাই √2gm ভ্যানিশ করে দাও, √2gm কমন নিয়ে আসো, 2gm বাই আর কমন নিয়ে নাও। তাহলে কমন নিয়ে নিলে এখানে কি থাকে জানো? √1 ডিভাইডেড বাই 0.98 মাইনাস 1 গুণ 100%, 1.01 প্লাস 1 পয়েন্ট মানে বৃদ্ধি 1.015 এত পার্সেন্ট বৃদ্ধি, বা প্রায় 1%ও বলতে পারো, এত পার্সেন্ট বাড়বে। কি বুঝলা? অনেকে তো ভাই এটা এভাবেও তো করতে পারি আমরা, যে ধরেন এই লাইন থেকেই তো হিসাব করতে পারি। এই লাইন থেকে, যে এই লাইন থেকে দেখেন √2gm বাই আর মানে আগেরটা, তাহলে √1/0.98, এই যে √1/0.98 2gm বাই আর রুট, এটা মানেই তো আগেরটা ভিই। হ্যাঁ করা যায়। তাহলে এটা কত? √1 ডিভাইডেড বাই 0.98, 1 ডিভাইডেড বাই 0.98, এই যে 1.01 1.01
হ্যাঁ ঠিক আছে, 1.01015, 1.01015 এত ভিই। এবার ভিই প্লাস 0.01015 ভিই, তাহলে ভিই আগে ছিল, এবার এরে গুণ দাও 100 দিয়ে, তাহলে এরে গুণ দাও বিয়োগ 1 গুণ 100, এই যে 1.015, 1.01, এই যে এখানে পয়েন্ট চলে আসবে 1.015, 015% অফ ভিই, তাহলে এই যে এত পার্সেন্ট, এটাই অ্যান্সার, বৃদ্ধি। ঠিক আছে, এভাবেও চাইলে করা যায়। এইবার আসো তোমার একটা মজার নিয়ম শিখাই, তাহলে শিখাবো না খবরদার। একটা মজার নিয়ম হচ্ছে এই টাইপের ম্যাথগুলা প্রথম অধ্যায়ের ছোট্ট শর্টকাট টেকনিক দিয়ে করা যায়, এবং অলরেডি আমি তোমাকে এই টাইপের জিনিসপাতি করাইছি যে এটার এত পরিবর্তন হলে ওইটার কত পরিবর্তন হবে। যদি পরিবর্তনটা খুবই 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 সামান্য হয় তাহলে কিন্তু তুমি ওই শর্টকাট ট্রিক্সটা খাটাইতে পারো, তখন পরিবর্তনটা হইতে হবে সামান্য, অনেক বেশি পরিবর্তন হওয়া যাবে না। বুঝতে পারতেছো আমি কোনটার কথা বলতেছি? বুঝতে পারছো কোনটার কথা বলতেছি? মুক্তিবেগ ভি অর মুক্তিবেগ ভিই এটা ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর। তাহলে ভিই এর সাথে আর এর সম্পর্ক √2gm কনস্ট্যান্ট, তাহলে আর নিচে রুট, আর এর সাথে সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক 1 ডিভাইডেড বাই আর এর রুট, তার মানে আর এর পাওয়ার হাফ, উপরে যখন চলে যাবে তাহলে r⁻1/2, ব্যাসার্ধের সাথে এই সম্পর্ক। তাহলে ডেল ভিই ডিভাইডেড বাই ভিই ইকুয়াল টু ডেল আর বাই আর, সামনে -12, এবার -12 ডেল আর বাই আর বলছে ব্যাসার্ধ শতকরা এত পার্সেন্ট সংকুচিত, মানে হ্রাস -2% হ্রাস। হিসাব করো, মাইনাসে মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই 2 1, তাহলে কত পার্সেন্ট? 1%। দেখো অনেকে বলতে ভাই পুরোপুরি তো ঠিক আসে নাই, ভাই কাছাকাছি অ্যান্সার আসছে। এখানে এটা দিয়ে করা যাবে তখনই যখন পরিবর্তনটা খুবই কম হবে, ক্ষুদ্র হবে, পরিবর্তনটা খুবই 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 ক্ষুদ্র হবে। ঠিক আছে, পরিবর্তনটা অনেক বেশি হইলে কিন্তু এটা দিয়ে সঠিক রেজাল্ট আসবে না, কিন্তু পরিবর্তনটা সামান্য হইলে তখন কিন্তু এটা দিয়ে সঠিক রেজাল্ট আসে। তো বিশেষ করে এমসিকিউতে আমাদের অনেক কাজে দেয়। এমসিকিউতে ধরো এখানে 1% আসছে, এমসিকিউতে অপশন থাকলো 1%, 2%, 4%, 5%, তাহলে 1%ই অ্যান্সার। অথবা মনে করো অপশন থাকলো 1.01, 2.02, 4.09, 5.21 এরকম থাকলো, তাহলে যেটা কাছাকাছি এই যে 1.01, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এই যে এটা হচ্ছে অ্যান্সার, এটাই তো প্রায় তো 1% অ্যান্সার, তাই না? ওকে, 1 পয়েন্ট সামথিং থাকলে 1 পয়েন্ট সামথিং থাকবে না, ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং থাকবে না, ওই টেনশন করে লাভ নেই। বুঝতে পেরেছ? ওকে, এবার আসো 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে একজন ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে, একজন ব্যক্তি, ধরো এটা তুমি, একজন ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে 1.5 মিটার লম্ফ দিতে পারে, মানে লাফ দিতে পারে, ঝম্প দিতে পারে। এবার বলছে পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্বে, পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্বের কোন গ্রহের ব্যাসার্ধ কত হলে, কোন গ্রহের ব্যাসার্ধ কত হলে ওই লাফে গ্রহ থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, কত হলে ওই লাফেই গ্রহের পৃষ্ঠ থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, গ্রহের পৃষ্ঠ হতে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, মহাশূন্যে বিলীন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীতে মনে করো অনন্ত জলিল, এই যে অনন্ত জলিল লাফ দেয়, এইভাবে লাফ দেয়, তো লাফ দিয়ে উঠে আবার পড়ে যায়। ঠিক আছে, লাফ দিয়ে উঠে আবার পড়ে যায়, তো কত বেগে লাফ দেয়? ধরলাম ভি বেগে লাফ দেয়, দিয়ে কত উচ্চতায় ওঠে? এই হচ্ছে 1.5 মিটার উচ্চতায় ওঠে। আর উপরে উঠলো না কেন? এই যে এখানে বেগ 0 হয়ে গেছে, তাহলে এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু, মানে 0 স্কোয়ার আর কি, 0 স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ ভি স্কোয়ার -2gh, তাহলে এখান থেকে অতএব ভি ইকুয়াল টু
2gh, এই বেগে লাভ দিতে পারে। এইচ এর মান বসাবো, জি এর মান বসাবো, 2 এর মান বসাবো, এখান থেকে বেগের মানটা পাবো। এটা হচ্ছে পৃথিবীতে লাভ দিয়ে আবার ফিরে আসে। ওই বালক মানে অনন্ত জলিল, সে অন্য আর একটা গ্রহের পৃষ্ঠে গেছে, অন্য আর একটা গ্রহের পৃষ্ঠে, অন্য গ্রহ, এই গ্রহের পৃষ্ঠে এই যে অনন্ত জলিল, সে ওই বেগেই লাভ দেবে, ওই বেগেই লাভ দেবে, ভি বেগেই লাভ দেবে, ভি ইকুয়াল টু √2gh। এই বেগে লাভ দিবে, লাভ দিয়ে কি টাটা বাই বাই, টাটা বাই বাই হয়ে যাবে, লাভ দিয়ে টাটা বাই বাই হয়ে যাবে। ওই বেগে লাভ দিবে, লাভ দিলে টাটা বাই বাই হয়ে যাবে। এবার তাহলে কি বের করো, যে এই গ্রহের ব্যাসার্ধ কত বের করো, এই গ্রহের ব্যাসার্ধের মানটা কত বের করো। আসো তাহলে এই গ্রহের পৃষ্ঠের মুক্তিবেগ, এই বেগে যদি লাভ দিয়ে টাটা বাই বাই হয়ে যায়, তাহলে এই গ্রহের পৃষ্ঠে এটাই হবে এই গ্রহের জন্য মুক্তিবেগ। বলো বুঝছো কিনা? যদি এই বেগে লাভ দিলে এখান থেকে বেগের যে মানটা পাবো, ওই বেগে যদি লাভ দিতে পারে ভাই, তাহলে এই বেগটাই এই গ্রহের পৃষ্ঠে কি মুক্তিবেগ। তাহলে দেখো এই লাইনটা যদি লিখি যে এই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ তার মান হচ্ছে √2gh, কি বের করতে হবে, এই গ্রহের ব্যাসার্ধ বের করতে হবে, এই গ্রহটার ব্যাসার্ধ বের করতে হবে। ও পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে শোনো, এই যে অভিকর্ষ স্তরণটা, এটা কিন্তু পৃথিবীর, এই যে অভিকর্ষ স্তরণটা এটা কার, এই যে এখান থেকে কার, এটা পৃথিবীর, এটা কিন্তু পৃথিবীর অভিকর্ষ স্তরণ, বুঝছো? আর এই মুক্তিবেগটা এটা এই গ্রহের মুক্তিবেগ, এই গ্রহের মুক্তিবেগ। এবার সবাই লেখা থামাইতে হবে। তাহলে এইটা হচ্ছে এই জিইটা হচ্ছে পৃথিবীর, আর এই মুক্তিবেগটা হচ্ছে এই গ্রহের মুক্তিবেগ, অর্থাৎ এই গ্রহের মুক্তিবেগটা হবে এই বেগেরই সমান। এখন যেহেতু ঘনত্ব টনত্বের একটা কাহিনী বলছে, সমান ঘনত্বের পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্ব, তাহলে শোনো, যেহেতু ঘনত্ব দিয়ে কথাবার্তা বলছে, তাহলে আমরা ঘনত্ব নিয়ে আসতে হবে এখানে। তো ঘনত্ব তো আমরা আনছি না, ঘনত্ব আনছি তো, এই যে √r 8/3 0 পাই আনছি, ঠিক আছে? তো আমরা যদি এখানেও ভাঙতে চাই, তাহলে জি এই গ্রহের ভর, তো এই গ্রহের ভর ধরো এম, এই গ্রহের ব্যাসার্ধ ধরো আর, তাহলে √2gm ডিভাইডেড বাই এই গ্রহের ব্যাসার্ধ কত আর। এবার ভালো করে শোনো, √2 এই যে 2g এই গ্রহের পৃথিবীর অভিকর্ষ স্তরণ, তাহলে তার gm/r²। এইবার ঝামেলা যেটা লাগে, এই এম আর এম কি সেম না, এই এম আর এম সেম না, এটা পৃথিবীর ভর। এই আর কি সেম না, এটা পৃথিবীর আর, ইনটু হচ্ছে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান হচ্ছে 1.5। এবার একটা কাজ করি, বর্গ করে দিলে রুট গায়েব হয়ে গেল। তাহলে 2g, যেহেতু ঘনত্বের কথা বলছে, এমটাকে ভাঙবো, রো ভি এই গ্রহের ভি আয়তন 4/3 পাই r³ ডিভাইডেড বাই আর। এখানে বর্গ করে দাও, তাহলে 2 বর্গ করে দিলে 2gme পৃথিবীর ঘনত্ব, তাহলে রো ভি 4/3 পাই re³ ডিভাইডেড বাই re² ইন্টু এইচ। এবার দেখো 2 আর এই 2 কাটে, জি এবং এই জি কাটে, একই ঘনত্ব, রো আর রো কাটে, যেহেতু সমান ঘনত্ব, দেখো সমান ঘনত্বের বলছে, তাহলে রো এবং রো কাটে, তাহলে রো কাটে, 4/3ও কাটে, বাপরে বাপ, পাইও কাটে, তাহলে r³ আর মানে r², r³ re², তাহলে re ইন্টু পড়ে থাকে কি এইচ, এই যে। তাহলে আমরা চাই এই গ্রহের ব্যাসার্ধ আর কত, তাহলে এই গ্রহের ব্যাসার্ধ আর হবে √ পৃথিবীর ব্যাসার্ধ 6400 ইন্টু 10⁻³ এইচ এর মান কত 1.5। তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ হবে এত, এটা ঠিক আছে, √6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 ইন্টু 1.5, 6400 গুণ 10⁻³ ইন্টু 1.5, 3098.3866 মিটার। এত মিটার হলে মহাশূন্য বিলীন হয়ে যায়। ঠিক আছে, বুঝা গেছে? সমান ঘনত্ব বলছে,
তাহলে এর ঘনত্ব যা, এর ঘনত্ব তাই, এই কারণে ঘনত্ব দুইটাকে রোকে সেম রাখছি। ঠিক আছে, ঘনত্ব দুইটা সেম রাখছি। ভাই হিজিবিজি নেই, হিজিবিজি, হিজিবিজি না, ঠিক আছে, এটা হচ্ছে বুঝি বুঝি হবে, বুঝে গেছি বুঝে গেছি, বুঝি বুঝি। আচ্ছা, একটা ম্যাথ ছিল অন্য গ্রহে গেলে বয়স বেড়ে বা কমে যায়, ওইটা করাবেন না? এই অধ্যায়ের না রে, এটা এটা ফার্স্ট অধ্যায়ের, সরি এটা সেকেন্ড পার্টের লাস্টের অধ্যায়ের, বয়স কমে বেড়ে যায়। তোমার বয়স কমে বেড়ে যাওয়ার ম্যাথ করার বয়স এখনো হয় নাই, বুঝছো? এবার একটা ম্যাথ করে দাও, এটা যদি না পারো ধরে মায়ের হবে। বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে একটি বস্তুকে 6 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা আমাদের বের করতে হবে। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার। না, এটা যদি না পারো তাহলে মনে করো যে আসার দিব। এত সহজ ম্যাথ যদি না পারো তাহলে কি করবো? আসার দিব। ভাই আরো কয়টা ম্যাথ করবেন? আরো অনেকগুলো, কেবল তো শুরু হইল। এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে জায়েদ খানকে ছুড়ে দেওয়া হয়েছে। জায়েদ খানের মনে করো অভিনয় আর ভালো লাগতেছে না আমাদের। আমরা কি করছি? জায়েদ খানকে ছুড়ে দিছি খাড়া উপরের দিকে, যা কত বেগে ছুড়ে দিছি? আদিবেগে ছুড়ে দিছি 6 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগে ছুড়ে দিছি। তাহলে জায়েদ খান একটা সময় উপরে যাবে, গিয়ে আবার ভূপৃষ্ঠে পড়ে যাবে। তো সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? এই যে উচ্চতাটা, এইচ ম্যাক্স বের করতে চাই। তাহলে এইচ ম্যাক্স বের করতে চাই কিলোমিটার পার সেকেন্ড বেগ। হ্যাঁ, এইচ ম্যাক্স এইটা ইকুয়াল টু, এ তো না পারলে হবে ইউ স্কোয়ার বাই 2g, শেষ। ভূপৃষ্ঠে জি এর মান বলে দিছে, তাহলে এখানে মান বসাও, এর মান বসাও, জি এর মান বসাও, শেষ। এইচ ম্যাক্স শেষ। ঠিক আছে, তাহলে জায়েদ খানকে এই বেগে যদি নিক্ষেপ করো, জায়েদ খান সর্বোচ্চ কত উচ্চতায় পড়বে? হয়েছে? তুলছ? গুড। এবার কথা হচ্ছে এইভাবে জায়েদ খানে ম্যাথ করলে হবে না, এটার হিসাব ভুল। ভাই এই তো করে আসছিলাম গতিবিদ্যা অধ্যায়, তো এইগুলাই করছি। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবেন, সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে। ফাজলামি করতেছেন আপনি, এটাই তো হবে না, এটা হবে। তুমি গতিবিদ্যা অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, এই সকল অধ্যায়ে যে ম্যাথগুলো করে আসছো, সেখানে বেগের মানটা কি 6 কিলোমিটার পার সেকেন্ড দেখছো তুমি কোথাও? না, ওইখানে বেগের মানগুলো অনেক কম, 60 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 600 মিটার পার সেকেন্ড, এরকম। বেগের মান 6000 মিটার পার সেকেন্ড, মানে 6 কিলোমিটার পার সেকেন্ড, মানে 6000 মিটার পার সেকেন্ড, বিশাল বেগ। মুক্তি বেগে 11.2 কিলোমিটার পার সেকেন্ড পৃথিবীর জন্য, সেখানে 6 কিলোমিটার পার সেকেন্ড, মানে মুক্তি বেগের প্রায় অর্ধেক বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে বস্তু সেকেন্ডে 6000 মিটার উপরের দিকে উঠবে, কি কথা বোঝা যায়? তাহলে ওই উচ্চতায় জি এর মান আর কনস্ট্যান্ট নেই ভাই, জি কে কনস্ট্যান্ট ধরে আর করা যাবে না। হ্যাঁ, এটা করা যাইতো যদি ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় উঠতো, বেগ যদি খুব সামান্য থাকতো, তাহলে আমি এটা করতে পারতাম যে ভাই 6 মিটার পার সেকেন্ড বা 60 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে একটা বস্তুকে, তো 60 মিটার পার সেকেন্ড বেগে যদি একটা বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, বস্তু কি একেবারে মনে করো যে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে অনেক 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 উচ্চতায় উঠে যাবে? না, সামান্য একটু উচ্চতায় উঠবে। যে উচ্চতায় উঠবে সেখানে জিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে আমরা হিসাব করতে পারি, তখন এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g আমরা লিখতে পারি। এই যে গতিবিদ্যা অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় আমরা যে ম্যাথগুলো করি, যে সূত্রগুলো আমরা খাটাই, জি এর যে সূত্রগুলো, গতির যে সূত্র, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার প্লাস হাফ জিটি স্কয়ার, এই যে সূত্রগুলো আমরা খাটাই, এখানে জি এর মানটা কনস্ট্যান্ট ধরে কাজ করি না? তাহলে এই যে হিসাব নিকাশগুলোর জন্য যে সূত্র আমরা ইউজ করতাম,
এটা ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতার জন্য, এটা সামান্য উচ্চতায় হবে না। যে ভাই বুঝবো কেমনে? বেগের মান দেখেই তো বোঝা যাবে। 6 কিলোমিটার পার সেকেন্ড, আসল হিসাবটা এখন আমরা করব। 6 কিলোমিটার পার সেকেন্ড, সেকেন্ডে 6000 মিটার উপরে উঠে যাবে, চিন্তা করো। তাহলে ওই উচ্চতায় গিয়ে বেগের মান তো তার মানে জি এর মানটা তো আর কনস্ট্যান্ট থাকছে না। তাহলে এটার জন্য পরিবর্তনশীল জি ধরে আমাদের হিসাব করতে হবে। তাহলে কি করব? দেখো এই ম্যাথ অনেক জায়গায় অনেকভাবে করা আছে। আমাদের এই অধ্যায়ের মোটো কি ছিল? নো ইন্টিগ্রেশন। ঠিক আছে, তুমি দেখো বিভিন্ন জায়গায় যেটা তুমি দেখতে পারবে। আগে তোমার আমি একটু ভয় দেখাই, এটা কেউ যদি তুলতে না চাও তুলিও না। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। পৃথিবী পৃষ্ঠ থেকে এখান থেকে একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করা হচ্ছে। যেহেতু মুক্তিবেগের কম, 6 কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগের কম, তাহলে একেবারে অসীমে যাবে না। তাহলে ধরো এই উচ্চতায় যাবে, গিয়ে কিন্তু আবার ব্যাক আসবে। এই উচ্চতাটা এইটা হচ্ছে এইচ, এই যে উচ্চতাটা এটা হচ্ছে এইচ। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতায় পৌঁছাবে, বেগ শূন্য হবে, তারপরে আবার ব্যাক করবে। আচ্ছা, এই বস্তুটার বেগ কেন শূন্য হলো? বস্তু উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে, তাহলে মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে। তাহলে আমরা মহাকর্ষ বলের বিপরীতে বস্তু গেছে, আমরা কি করি? তার গতিপথের দিকে একটা ক্ষুদ্র সরণ, তার টোটাল সরণ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই পর্যন্ত গেছে, এই সরণের মধ্যে একটা ক্ষুদ্র সরণ আমরা চিন্তা করি, খুবই ক্ষুদ্র সরণ ডি আর। তাহলে দেখো আদি বেগ ছিল ইউ, বস্তুকে উপরের দিকে ছড়ে দিছি, পৃথিবী নিচের দিকে মহাকর্ষ বলে নিচের দিকে টানতেছে, মহাকর্ষ বলে টানতেছে। তাহলে মন্দন হবে, বেগ কমবে 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 কমবে, জিরো হবে কোথায়? এই উচ্চতায় উঠে। জিরো হওয়ার পর আবার ব্যাক করবে। তাহলে এটা আদি বিন্দু, এখানে পৌঁছালো, এটা শেষ বিন্দু। তাহলে গতিশক্তির পরিবর্তন হয়েছে। দেখো আদি বেগ ছিল ইউ, তাহলে আদিতে একটা গতিশক্তি ছিল, শেষ বেগ জিরো, গতিশক্তি নাই, গতিশক্তি পরিবর্তন হয়েছে। তাহলে গতিশক্তির পরিবর্তন এটা সমান সমান সামেশন অফ ওয়ার্ক, কাজ শক্তি উপপাদ্য। কিন্তু যে বল দ্বারা কাজ হচ্ছে সেটা মহাকর্ষ বল, আর মহাকর্ষ বল কি? পরিবর্তনশীল বল। তাহলে সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন ডেল ইকে। এবার এই যে কৃতকাজটা বের করতে হবে, এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। মহাকর্ষ বল নিচের দিকে টেনে বেগ কমায় গতিশক্তির পরিবর্তন ঘটাইছে। তাহলে মহাকর্ষ বল দ্বারা কাজ এফ ডিআর, এফ ইন্টু ডিআর কজ 180, লিমিট ভূপৃষ্ঠ থেকে এখানে। তাহলে ভূপৃষ্ঠ থাকলে আর, আর ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে এই পয়েন্টের উচ্চতা কত? আর, আর থেকে এখানে গেছে, তাহলে আর থেকে আর প্লাস এইচ, দেখো ছিল হচ্ছে এখানে, তাহলে আর এ ছিল, দেন এখান থেকে এখানে গেছে, এই যে এখানে গেছে, তাহলে আর প্লাস এইচ। তাহলে লিমিট হচ্ছে আর টু আর প্লাস এইচ, আর টু আর প্লাস এইচ বাই কজ 180 মাইনাস ডেলিকে হচ্ছে হাফ এম জিরো স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কজ 180 হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এফ হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর। কজ 180 মাইনাস বাইরে গেল, আর টু আর প্লাস এইচ মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মাইনাস মাইনাস ভ্যানিশ, মাইনাস মাইনাস বাদ। এবার জি বড় হাতের এম ছোট হাতের এম আর টু দি পাওয়ার মাইনাস টু ডি আর, তাহলে মাইনাস 1 বাই আর, মাইনাস 1 বাই আর, আর টু আর প্লাস এইচ ইকুয়াল টু মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, এম এম কাটাকাটি, এম এম কাটাকাটি, ইউ স্কোয়ার বাই টু, এই লাইনটা আগে লিখলাম, ইউ স্কোয়ার বাই টু, জি বড় হাতের এম, তাহলে মাইনাসটা বাইরে, মাইনাস জি বড় হাতের এম, তাহলে 1 বাই আর প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই আর, মাইনাসটা ভিতরে নিয়ে লিখো, ভিতরে নিয়ে লিখে দেখো ইউ স্কোয়ার বাই টু জি এম, জি এম, মাইনাসটা ভিতরে নিয়ে গেলে আর 1 বাই আর, আর আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ, সবই জানো। এবার জি এম এর জায়গায় জি আর স্কোয়ার, যেহেতু ভূপৃষ্ঠে জি দেওয়া আছে, তাহলে জি এম এর জায়গায় জি আর স্কোয়ার বসাবা, ইউ স্কোয়ার বাই টু জি এম এর জায়গায় জি আর স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, সবই জানো, ইউ এর মান জানো, জি জানো, আর জানো, আর জানো, আর জানো, এইচ এর মানটা বের করে নেবা। এই তুমি বিভিন্ন জায়গায় দেখবা এইভাবে ম্যাথ করা আছে, ঠিক আছে? এবার আমরা এভাবে করব না, বইয়ে, গাইডে, টেস্ট পেপারে, কোশ্চেন ব্যাংকে এই উদ্ভট ইন্টিগ্রেশন দিয়ে করা আছে। আমাদের মোটো নো ইন্টিগ্রেশন। ভাই ইন্টিগ্রেশন ছাড়াই আপনি এটা করতে পারবেন? হ্যাঁ পারবো। কেমনে? শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে? শক্তির সংরক্ষণশীলতা, ভাই মাইনাস ভিতরে নিলে প্লাস হবে, হয়েছে, এই যে মাইনাস এখানে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, উল্টা করে লিখছি, ঠিক আছে আমার হিসাব। এইবার শোনো, অর আমরা যেটা করব, শোনো দেখো কত সহজ, কোনো ইন্টিগ্রেশনের দরকার নেই। অর
আমরা শক্তির সংরক্ষণশীলতা খাটাবো। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা আর, এখান থেকে ইউ বেগে বস্তুটাকে নিক্ষেপ করছি, বস্তুটা এখানে পৌঁছাচ্ছে, ভি হচ্ছে 0, কত উচ্চতায়? এইচ উচ্চতায়। আদি বিন্দু এ, শেষ বিন্দু বি। শক্তির সংরক্ষণশীলতা কত সহজ নিয়ম, শক্তির সংরক্ষণশীলতা। তাহলে শক্তির সংরক্ষণশীলতা এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল বাই এনার্জি অফ বি পয়েন্ট। আসো সবাই বোর্ডে দেখো, এ বিন্দুর শক্তি, এ বিন্দুর শক্তি এই যে ভূপৃষ্ঠে বেগ আছে কিনা? ইয়েস। তাহলে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। বিভব শক্তি হ্যাঁ আছে, মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই এখানে যখন আছে, এখানে যখন ভূপৃষ্ঠে যখন আছে কেন্দ্র থেকে দূরত্ব আর, তাহলে মাইনাস জি এম এম বাই আর। বোঝা গেছে এটা? ভাই এটা একটু সহজ করে করা যায় না? এই তো সহজ করে করতেছি। এবার আসো বি বিন্দুতে বেগ কত? 0। তাহলে বি বিন্দুতে গতিশক্তি নাই রে ভাই, এই লাইনটা বুঝলে শেষ। বি বিন্দুতে বিভব শক্তি আছে? হ্যাঁ আছে। কেন্দ্র থেকে বি বিন্দুর উচ্চতা আর প্লাস এইচ, তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এবার হাফ এম ইউ স্কোয়ার, এইটারে ওই পাশে নিয়ে যাও, মাইনাস ওই পাশে গিয়ে প্লাস জি বড় এম ছোট এম কমন নিব, 1/r মাইনাস 1/r প্লাস এইচ। দেখছো এম এম কাটো, ঠিক আছে? ইউ স্কোয়ার বাই 2 জি এম, এই জি এম কে এখানে নিয়ে আসলাম, 1/r মাইনাস 1/r প্লাস এইচ। অনেকে এটাকেই সূত্র হিসেবে মুখস্থ করে, ভাই আমি এত বড় সূত্র মুখস্থ করতে চাই না, এই 2 লাইন ক্যালকুলেশন করা এটা কোনো ব্যাপারই না, এটা মানে বুদ্ধি থাকা মানুষের পারা উচিত, যার বুদ্ধি আছে। ঠিক আছে, দেখো তো লাইনটা মিলল কিনা, দেখো তো। ইউ স্কোয়ার বাই 2gm 1/r মাইনাস 1/r প্লাস এইচ, ইউ স্কোয়ার বাই 2gm 1/r মাইনাস 1/r প্লাস এইচ। শেষ। এবার মান বসাই দিব, জিএম এর মান তো দেওয়া নেই, তো জিএম এর জায়গায় তো জিআর স্কোয়ার, এগুলো তো সূত্র মনে করো যে রেডি হয়ে বসে থাকে। এই যে জিএম এর জায়গায় জিআর স্কোয়ার 1/r প্লাস এইচ। নো, এবার মান বসাও। ইউ এর মান 6000 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান, জি 9 পয়েন্ট কি দেওয়া আছে দেখি, 9.8 আর 6400। ওকে, 9.8 আর এর মান 6400 গুণ 10⁻³ তার স্কোয়ার। হিসাব করবে ক্যালকুলেটর। এখন যদি বলো ক্যালকুলেটর হিসাব পারি না, তাহলে তো মনে করো তোমাকে ক্লাস 2তে ভর্তি করে দিব আবার। আর এর মান 6400 গুণ 10⁻³ মাইনাস 1/r, আর এর মান 6400 গুণ 10⁻³ প্লাস এইচ। দেন এবার এইচ এর মানটা বের করবা, এইচ এর মানটা এত মিটার। শেষ। অথবা পুরোটা তুলে দিবা ক্যালকুলেটরে, তুলে দিয়ে এখানে এই যে শিফট সলভ দিয়ে এক্স বসাবা, এক্স ধরবা, আলফা চাপ দিয়ে তুলবা এক্স, দেন এক্স এর মান কত। ঠিক আছে, ভি দিয়ে হবে না, ভি দিয়ে মানে ইউকে ভি ধরবা, আমার কোনো আপত্তি নেই, ধরো। তাহলে এই হচ্ছে ব্যাপার। কেউ অনেকে চাই যে ভাই এটাকে আমরা সূত্র হিসাবে মুখস্থ করবো, এই লাইনটাকে, এই লাইনটা বা নিচের লাইনটাকে সূত্র হিসাবে মুখস্থ রাখবো, এটা তোমার ব্যাপার, বাট আমি এইসব জিনিস সাজেস্ট করি না। ঠিক আছে, এই সূত্র লিখে ম্যাথ করলে, আমি ডিরেক্ট সূত্র লিখে ম্যাথ করলে আমি নাম্বার নাও দিতে পারি, মানে আমি হলে দিতাম না আর কি। তুমি প্রসেসটা তো বুঝাইতে হবে তোমাকে। বা দ্বিতীয় লাইনটা একটু আরেকবার বুঝাই দেন। ওকে, দ্বিতীয় লাইনটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। এই পয়েন্টের শক্তি, এই পয়েন্টের শক্তি। শক্তি মানে বিভব শক্তি, গতিশক্তি। তুমি বলো এই পয়েন্টে বেগ কত? ইউ, তাহলে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। বিভব শক্তি ভূপৃষ্ঠে আছে, তাহলে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর বিভব শক্তি। এবার এই পয়েন্টে বেগ 0, সুতরাং গতিশক্তি নাই, কিন্তু বিভব শক্তি তো আছে, কেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতা, তাহলে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। ভি দিয়ে করা যায়, ভি দিয়েই তো করবা রে ভাই, ভি এর সূত্র দাদা। কোন ভি এর সূত্র? কোন ভি এর সূত্র? ভি দিয়ে করা যায়। কোন ভি? ভি এর সূত্র কোন ভি? কি বলে? যেই ভি এতক্ষণ করলাম, ভি এর সূত্র কেন? স্যাটেলাইটের ভি ধৈরা ধৈরা আসর দিব, কই লাঠি কই? স্যাটেলাইট, এই এটা স্যাটেলাইট, এই এটা স্যাটেলাইট, স্যাটেলাইটের ভি দিয়ে করব, এটা স্যাটেলাইটের সূত্র। এই সবগুলো কান ধরো, কান ধরো, ধরো কান ধরো, 2 হাত দিয়ে কান ধরো, কান ধরো 2 বার উঠবাস করো, যেখানে আসো ওখানে দাঁড়ায় উঠবাস করো। এটা স্যাটেলাইট, এটা এখানে দাঁড়ায়, এই বস্তু এখানে দাঁড়ায় ঘুরতেছে এভাবে, বলছে কোথাও এই কথা।
এটা কি স্যাটেলাইটের ম্যাথ করতেছি আমরা? বলো, এখানে কি বলা হয়েছে স্যাটেলাইট যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় ঘুরতেছে? না, একটা বস্তুকে ধরে খাড়া উপরের দিকে ছুঁড়ে ফেলছি জাহিদ খানকে ধরে, জাহিদ খানকে খুব বিরক্ত লাগতেছে, ওর অভিনয় ভালো লাগতেছে না, ধৈরা আমরা ছুঁড়ে মারছি, যা কত উচ্চতায় পৌঁছাবে সেটা। ঠিক আছে, ওকে গুড। এবার তাহলে দেখি একটা ম্যাথ করে দাও, তোমরাই করবে এবার। 7 নম্বর দেখো, আমি চিত্র এঁকে দিচ্ছি। এই যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি। এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা এ, এটা বি, এটা সি। এ বিন্দু থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, এই বিন্দু থেকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে। তাহলে এ থেকে প্রশ্ন, আচ্ছা সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 2r, এটা আর, এই যে এটা ব্যাসার্ধ আর, এটা ব্যাসার্ধ আর, এটা 2r, এটা 3r, এটা 4r। তো বলা হচ্ছে এ থেকে কোনো বস্তুকে ফেলে দিলে, কোনো বস্তুকে ফেলে দিলে সিতে তার বেগ কত হবে? সিতে তার বেগ কত হবে? √2gr, তারপরে শুধু gr, √gr ডিভাইডেড বাই 3, ডি নম্বর নান। আমি জানি না আসলে উত্তর কোনটা, তাই একটা দিলাম নান। বলো, এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না, এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না। কই থেকে ফেলছি? এ থেকে ফেলে দিছি, জাস্ট ফেলে দিছি। তাহলে আদিবেগ ইউ হচ্ছে 0। কই পৌঁছাবে? সিতে যখন পৌঁছাবে, এখান থেকে এখানে যখন আসবে, সিতে যখন আসবে, তখন তার বেগ কত চাইছে? এ থেকে সি এর দূরত্ব কত জানো? 4r থেকে 2r বাদ দাও, 4r মাইনাস 2r, তাহলে এইচ কত? 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। এটা হচ্ছে 4r, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 4r, তারপরে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 2r, তাহলে 4r থেকে 2r বাদ দিলে এটা এইচ হচ্ছে 2r। আদি বেগ 0, শেষ বেগ কত বের করতে হবে? এইচ হচ্ছে এইটা। তাহলে দেখো তো কত সহজ ম্যাথ। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, নিচের দিকে নামতেছে, তাহলে ত্বরণ হবে প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 0, ইউ এর মান 0, জাস্ট ফেলে দিছি, 2gh, তাহলে 2g, এইচ এর মান 2r, তাহলে অতএব ভি ইকুয়াল টু √2 2 × 4, তাহলে 4gr বা 2√gr। অপশনে আছে এটা? অপশনে নাই। ইস, এইটা হইলে হয়ে যেত, নাই। তাহলে অ্যান্সার হচ্ছে নাম, অ্যান্সার হচ্ছে নাই। ঠিক আছে, এই যে হয়ে গেছে। না না, এবার আর হবে না। এই তো বুঝে গেছে, এই তো বুদ্ধি বেড়ে গেছে। এই এটা হবে না। কেন হবে না? এই তোমার এই পথে, এই জায়গায় কোথায় দেখো, ব্যাসার্ধের 4 গুণ, ব্যাসার্ধের 2 গুণ, তুমি ফাইজলামি পাইছো? ব্যাসার্ধের 4 গুণ 2 গুণ, এখানে জি কনস্ট্যান্ট, এটা জি ভ্যারিয়েবল। এই যে জি ভ্যারিয়েবল বলে চলবে না এগুলা। তাহলে কি করব? তাহলে অর শক্তির সংরক্ষণশীলতা মানে মূল নিয়ম, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। খাটাও, ম্যাথ হয়ে গেছে। এটা খাটাও, এলেনটা খাটাও, ম্যাথ হয়ে গেছে। তুমি করো, নিজে করো, তুমি করো, তাহলে হয়ে যাবে। খাটাও, এ বিন্দুতে শক্তি, বি বিন্দুতে শক্তি। এ বিন্দুতে দেখো বেগ নেই, 0, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, গতি শক্তি 0, কিন্তু বিভব শক্তি আছে। কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব 4r, তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব 4r। আর বি বিন্দুতে বেগ ভি বের করতে চাই, ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, গতি শক্তি, বিভব শক্তি কত? বিভব শক্তি কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব 2r, তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই 2 × r। বোঝা গেছে? এই বেগটা আমরা বের করতে চাই। দেখো তো কত সহজ। হাফ এম ভি স্কোয়ার, এটা ইকুয়াল টু, এইটারে যদি এই পাশে নিই, তাহলে জি বড় হাতের এম ছোট হাতের এম কমন যাবে, ইভেন আরও কমন যাবে, জি এম এম ডিভাইডেড বাই 2r এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1/2 - 1/r
এম এম কাটাকাটি গেল, তাহলে ভি স্কোয়ার, আমাদের তো ভিটাই বের করতে হবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এই 2টাকে এখানে পাঠিয়ে দিই 2gm ডিভাইডেড বাই আর, নিচে 4 মাইনাস 2, ঠিক আছে 4 মাইনাস 2, তাহলে এখান থেকে 0.5 বিয়োগ 4 ইনভার্স, তাহলে 1/4, 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4, 0.5 মাইনাস 4 ইনভার্স, হ্যাঁ 2 বিয়োগ 1, ঠিক আছে। এবার তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জিএম 2 4 কাটাকাটি করে 2r, তো ভাই অপশনে তো এগুলো নেই, জিএম মানেই তো জিআর স্কোয়ার, জিএম মানে জিআর স্কোয়ার, জিআর স্কোয়ার 2r, তাহলে আর আর স্কোয়ার কাটাকাটি করে উপরে একটা আর, তাহলে রুট ওভার জিআর ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা কি অপশনে আছে? অপশনে নাই, তাহলে না, এই যে এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? তাহলে রুট ওভার জিআর ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। বলো বুঝতে পেরেছ? বলো বুঝতে পেরেছো কিনা? এটা করাইছি, এটা গেল, এটা গেল, ওকে। এবার 7 8 নম্বর, ম্যাথ করাই তো ভালোই মজা পাচ্ছি, তোমরা মজা পাচ্ছ না? ভূপৃষ্ঠের এইচ উচ্চতা হতে কোনো বস্তুকে ফেলা হলো, কোনো বস্তুকে ফেলা হলো, এইচ উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলা হলো, দেখাও যে কেন্দ্র থেকে পতনশীল বস্তুর দূরত্ব যখন, দেখাও যে পৃথিবীর কেন্দ্র হতে পতনশীল বস্তুর দূরত্ব যখন আর, তখন এর বেগ v ইকুয়াল টু রুট ওভার 2gm 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই দেখো, করো ভাই, ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ক্লাসের মোডে আছি, হ্যাঁ গুড, শাবাশ। গুড, ওকে, বলো পারা যাবে? তাহলে কি বলতেছে আসো, এই যে পৃথিবী বলছে ভূপৃষ্ঠের এই উচ্চতা হতে কোনো বস্তুকে ফেলা হলো, পৃথিবীর ভর এম, এই যে কোশ্চেনে দেওয়া আছে এম, তাহলে ভর এম, এটা হচ্ছে তার ব্যাসার্ধ আর। এবার এই উচ্চতা হতে, এই উচ্চতা হতে ফেলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে এই পয়েন্ট থেকে ফেলে দেওয়া হলো, এই যে বস্তুটাকে ফেলে দেওয়া হলো মানে বেগ 0। পতনশীল বস্তুর দূরত্ব যখন কেন্দ্র থেকে আর, মানে কেন্দ্র থেকে দূরত্ব যখন আর, তো ধরো এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের দূরত্ব কেন্দ্র থেকে আর, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্বটা, এটা হচ্ছে আর, কেন্দ্র থেকে যখন দূরত্ব আর তখন এর বেগ, মানে এই পয়েন্টে বেগ ভি চাইছে, খাটাও শক্তি সংরক্ষণশীলতা, তাহলে এই পয়েন্ট এ আর এই পয়েন্টের নাম বি, তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এ বিন্দুতে বেগ 0, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তি 0, বিভব শক্তি আছে কিনা? হ্যাঁ আছে, এই পয়েন্টে বিভব শক্তি আছে কিনা? আছে, মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব কত? আর প্লাস এইচ, এই যে এই বিন্দুর দূরত্ব আর, ভূপৃষ্ঠ থেকে আবার এইচ, তাহলে আর প্লাস এইচ। এবার আসো বি বিন্দুতে যখন পৌঁছাবে তখন তো বেগ চাইছি, তাহলে তখন গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, আগের ম্যাথের ডুপ্লিকেট। এবার কেন্দ্র থেকে তখন ওই পয়েন্টের দূরত্ব, বি বিন্দুর দূরত্ব আর বলে দিছে, তাহলে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, শেষ, এই বেগটা বের করতে বলছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, নেই আসো এটার এই পাশে,
তাহলে দেখো জি বড় এম ছোট এম কমন যাবে, 1 ডিভাইডেড বাই আর মাইনাস জি বড় এম ছোট এম কমন যাবে 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এম আর এম কাটো, তাহলে অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে 2gm 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। তাহলে অতএব ভি কত, তাহলে অতএব ভি, তাহলে ভি ইকুয়াল টু হবে এর রুট, এটাই দেখাইতে বলছে শর্ট, এটাই দেখাইতে বলছে শর্ট। ডান, ওকে। তাহলে 9 নম্বর বলতেছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতার কোনো পাহাড় হতে, সমান উচ্চতার কোনো পাহাড় হতে জায়েদ খানকে ফেলে দিলে, জায়েদ খানকে ফেলে দিলে জায়েদ খান ভূপৃষ্ঠে কত বেগে এসে আছড়ে পড়বে? জায়েদ খান ভূপৃষ্ঠে কত বেগে আছাড় খাবে? কত বেগে আছাড় খাবে? আছাড় খাবে, এটা আমাদের বের করতে বলছে। দেওয়া আছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ 6430 কিলোমিটার, এটা দেওয়া আছে। ঠিক আছে, ব্যাসার্ধের সমান উচ্চতার একটা পাহাড় থেকে জায়েদ খানকে ফেলে দেওয়া হয়েছে। জায়েদ খান ভূপৃষ্ঠে এসে কত বেগে আছাড় খাবে? বলো পারবো কিনা? এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, এই যে সমান উচ্চতা, তাহলে এইটুকু হচ্ছে আর, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আর। তো এই মনে করো একটা পাহাড়, এই পাহাড় থেকে জায়েদ খানকে টুপ করে ফেলে দিছি আর কি আমরা। তাহলে এটা আর, এই যে বেচারা জায়েদ খান, ওকে ওখান থেকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে মানে আদিবেগ 0। ভূপৃষ্ঠে যখন পড়বে, এই যে ভূপৃষ্ঠে এসে যখন পড়লো তখন কত বেগে আছাড় খাবে, ভি এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে বলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh লিখবো। এই পয়েন্টে বেগ ভি বের করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ এর মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর, তাহলে এইচ এর মান আর, দেন ভি ইকুয়াল টু হবে নো। তাহলে খাটাও, এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। শেষ, ম্যাথ শেষ। দেখি লাইনটা খাটাও এবার, দেখি তুমি পারো কিনা, একটা দেখি তুমি পারো কিনা এবার। বলো। জায়েদ খান দাদার শত্রু মেবি? হ্যাঁ, না, জায়েদ খান খুব ভালো মানুষ, ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, খুবই মজার মানুষ। ঠিক আছে, জায়েদ খান ভালো লোক, জয়ের মালা তারি হোক। লিখছো, লাইনটা লিখছো, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। লিখো দ্রুত লিখো, তুমি করো। এই লাইনটা লিখতে পারলেই ম্যাথ শেষ। ঠিক আছে, এই লাইনটা লিখতে পারলেই ম্যাথ শেষ। ভাই GMM কমন নেওয়া বুঝি নাই, এই GMM কমন নেওয়া বুঝি নাই, এই পাগল। এইটারে এই পাশে নিয়ে আসো, এটারে এই পাশে নিয়ে আসলে প্লাস GMM এই পাশে চলে আসবে। তারপরে এখানে GMM আছে, এখানেও GMM আছে, কমন নিবা। তাহলে এইটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস এই পাশে আসলে প্লাস 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এটা না বুঝলে হবে? এটা না বুঝলে তো মনে করো যে জায়েদ খানই তোমার খেপাবে, যাই আমাকে নিয়ে মজা করে ম্যাথ করতেছো মিয়া, তুমি এটাই পারো না। এনার্জি অফ এ পয়েন্টের বেগ 0, তাহলে হাফ এম ইউ স্কোয়ার 0, এই যে 0। এই পয়েন্টে তার বিভব শক্তি মাইনাস জি, বড় এম ছোট এম, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব আর টু আর, বুঝা গেছে? এই এবার জায়েদ খান যখন ভূমিতে এসে পড়ছে তখন বেগ ভি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ভূপৃষ্ঠে যখন থাকবে তখন কেন্দ্র থেকে দূরত্ব আর, তাহলে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর। তাহলে এবার হাফ এম ভি স্কোয়ার, এই যে হাফ এম ভি স্কোয়ার, এটারে এই পাশে নিয়ে আসবো। এই দেখো কমন নিচ্ছি, এটারে যদি এই পাশে নিয়ে আসি তাহলে GMM কমন চলে আসবে, এসে 1/r মাইনাস 1/2r, ইভেন আরও কমন নেওয়া যাইতো। ঠিক আছে, আরও কমন নিয়ে নিয়ে আসো। তাহলে আর যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে 1 মাইনাস 1/2, এম আর এম কেটে গেল। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm, এই যে 2 এখানে 2gm ডিভাইডেড বাই আর,
এক থেকে হাফ বাদ গেলে হাফই থাকে, 2 2 কাটাকাটি। তাহলে এবার ভি হচ্ছে √gm/r। তো এবার দেখো অভিকর্ষ ত্বরণ দেওয়া নেই, অভিকর্ষ ত্বরণ দেওয়া নেই, ভর দেওয়া আছে। তাহলে √gm/r মান বসে দিবা 6.673 ইন্টু 10⁻⁻11। পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান 6430। যা দেওয়া থাকবে ওগুলো বসাবা, কিন্তু অনেক সময় অনেকে করে কি মুখস্থ ডাটা বসাই দিয়ে ম্যাথ করে, তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? এই বেগে পৃথিবীতে এসে আশ্রে পড়বে, দেখবা বিশাল একটা বেগ। ঠিক আছে, বিশাল একটা বেগ। এইবার আসো বুয়েটে আসে একটা ম্যাথ, দেখো বুয়েটে আসে একটা ম্যাথ করানো হয়েছিল, কিন্তু এবার সেই ম্যাথটাই তোমাদের করাবো। এই যে গতবারই কোথায় যেন বুয়েটে আসছে, দেখো ম্যাথটা করাই। আর একটা ম্যাথ, এটাই শেষ, এটাই শেষ, এটাই শেষ, এটাই শেষ। বলা হচ্ছে একটি বস্তুকে 2 কিলোমিটার/সেকেন্ড বেগে 2 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করা হলো, ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করা হলো, ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করা হলো। আচ্ছা, মঙ্গলের পৃষ্ঠ হতে, এটা এত বেগে মঙ্গল পৃষ্ঠ হতে, ঠিক আছে, মঙ্গল পৃষ্ঠ হতে নিক্ষেপ করা হলো। এবার বলতেছে মঙ্গলের বায়ুমণ্ডলের জন্য গতিশক্তির 20% নষ্ট হলে, বায়ুমণ্ডলের জন্য গতিশক্তির 20% নষ্ট হলে কত উচ্চতায় পৌঁছাবে? কত উচ্চতায় পৌঁছাবে? মঙ্গলের ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে। মঙ্গলের ভর হচ্ছে 7 ইন্টু 10⁵ কেজি, হ্যাঁ মাত্র এটুকু। আর আর এর মান 53, আচ্ছা যা দেওয়া থাকবে তাই। আর এর মান 5300 এত কিলোমিটার। এখানে 10⁻15 দিয়ে দাও, 7 ইন্টু 10⁻15, 10⁵ তো মাত্র কম, 10⁻15 দিয়ে দাও, 7 ইন্টু 10⁻15 কেজি। আর এর মান 5300 কিলোমিটার। এবার বলো, যদি আমি 2 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করতাম, সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? এটা আমরা পারতাম না। আমরা পৃথিবীর ক্ষেত্রে এরকম একটা ম্যাথ করছি না, কিন্তু এখানে কি অ্যাড করছে? বলছে গতিশক্তির, তুমি নিক্ষেপ করতেছো বায়ুমণ্ডল দ্বারা, গতিশক্তির 20% বিনষ্ট হয়েছে। গতিশক্তির, ঠিক আছে, মোট শক্তির না কিন্তু, ভালো করে বুঝবা। উল্লেখ করে দিছে কি গতিশক্তির, মোট শক্তির না কিন্তু, গতিশক্তির 20% নষ্ট হয়। দেখো খুবই সহজ। এই যে মঙ্গলের পৃষ্ঠ, মঙ্গলের ব্যাসার্ধ আর, এইখান থেকে আমি নিক্ষেপ করব, এখান থেকে নিক্ষেপ করলাম ইউ, 2 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, মানে 2000 মিটার/সেকেন্ড। বস্তু এখানে পৌঁছালো, এখানে পৌঁছানোর পরে তার বেগ হলো 0, এখানে পৌঁছানোর পরে তার বেগ হলো 0। কত উচ্চতায় পৌঁছাইলো? এইচ উচ্চতায় পৌঁছালো। বোর্ডে থাকো, ভূপৃষ্ঠ থেকে এই পয়েন্টের উচ্চতা এইচ। আগে আমরা ম্যাথ করছি শক্তির সংরক্ষণশীলতা খাটায়। এবার কি হয়েছে? এখানে বায়ুমণ্ডল আছে, এই যে এখানে বায়ুমণ্ডল আছে। এবার এই বায়ুমণ্ডলের কারণে কিছু শক্তি বিনষ্ট হয়েছে। কত? গতিশক্তির 20% বিনষ্ট হয়েছে। তাহলে আমি একটু লিখি, তারপরে তোমরা লিখবা। দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, এটাই তো হওয়া উচিত শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী। কিন্তু এবার কি তাই হবে বলো তো? এ বিন্দুর শক্তি কি বি বিন্দুর শক্তির সমান হবে? না, এ বিন্দুর শক্তি থেকে বি বিন্দুর শক্তি কিছুটা কম হবে। কেন? কারণ মাঝখানে বাতাসের বাধার জন্য শক্তি 20%, গতিশক্তির 20% লস। তাহলে এনার্জি অফ এ পয়েন্ট থেকে মাইনাস হচ্ছে লস, মাইনাস লস এনার্জি। এ পয়েন্টের শক্তি থেকে কিছু লস হয়ে গেছে, যা অবশিষ্ট আছে সেটাই বি বিন্দুর এনার্জি। এই লাইনটা বুঝতে পারছো কিনা? এটা বুঝলেই কাজ শেষ, ঠিক আছে, এটা বুঝলেই কাজ শেষ। তাহলে এবার আসো, দেখো বোর্ডে থাকো, বোর্ডে 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 এ বিন্দুর শক্তি কত? এ বিন্দুর গতিশক্তি ½ m/u²। এ বিন্দুর বিভব শক্তি কত? -gmm/r। এই যে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ, মঙ্গলের ব্যাসার্ধ, এটা এ বিন্দুর শক্তি। বোঝা গেছে? এটা সবাই বুঝছি? ওকে। ইকুয়াল টু বি বিন্দুর শক্তি। আসো বি বিন্দুর,
এই যে বি বিন্দুর শক্তি, বি বিন্দুতে বেগ নাই, হাফ এম ভি স্কোয়ার, বেগ নাই, গতিশক্তি শূন্য, মানে শূন্য। বিভব শক্তি এখান থেকে এই পয়েন্টের উচ্চতা আর প্লাস এইচ, তাহলে মাইনাস জি এম এম আর প্লাস এইচ। বাতাসের বাধা না থাকলে এটার সমান সমান এটা হইতো, এটার সমান সমান এটা হইতো, বাতাসের বাধা না থাকলে, বায়ুমণ্ডলের জন্য শক্তি লস না হইলে। এবার শক্তি লস কতটুকু লস, এনার্জি কতটুকু লস বলেই তো দিছে, বলো এনার্জি কতটুকু লস, এনার্জি লস কতটুকু, এনার্জি লস হচ্ছে গতিশক্তির 20% লস। ঠিক আছে, এই যে বলতেছি তো আরেকবার, এ বিন্দুর শক্তি বি বিন্দুর শক্তির সমান হয়নি, যদি বাতাসের বাধা না থাকতো হতো। পথের মাঝখানে ভেজাল আছে, বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল কি করতেছে, শক্তি নিয়ে নিচ্ছে, কিছুটা লস করে দিচ্ছে। বাতাসের বাধার জন্য শক্তি কিছুটা লস হয়ে যাচ্ছে, শক্তি কিছুটা বাতাসের বাধা অতিক্রম করতে গিয়ে হারা যাচ্ছে। তাহলে এ বিন্দুর শক্তি নিয়ে তুমি যাওয়া শুরু করছিলা, তুমি বি বিন্দুতে পৌঁছাবা, এ বিন্দুর শক্তি সমান সমান বি বিন্দুর শক্তি হওয়ার কথা ছিল বাতাসের বাধা না থাকলে, কিন্তু বাতাসের বাধা আছে, বায়ুমণ্ডলে বাধা আছে, তাহলে বায়ুমণ্ডলে বাধাটা বিয়োগ যাবে, বিয়োগ করে যা থাকবে সেটা হবে বি বিন্দুর শক্তি। এবার বাতাসের বাধার জন্য বায়ুমণ্ডলের জন্য কতটুকু শক্তি, গতিশক্তির 20%, গতিশক্তির 20%, গতিশক্তি কোনটা, ইউ, হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, দ্যাট ইজ গতিশক্তি। গতিশক্তির 20%, তাহলে 20/100, তাহলে গুণ 0.2, বুঝলা, গতিশক্তির 20%, এটা বাদ যাবে, বাদ গিয়ে যা থাকবে সেটা হবে বি বিন্দুর শক্তি। গতিশক্তির 20%, 20/100, গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। শেষ, এই লাইনটা বুঝতে পারলে ম্যাথ শেষ। অনেকে এটা এভাবে করতে পারতো, দেখো এভাবে করতে পারতো, দেখো এ বিন্দুর বিভব শক্তি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, এ বিন্দুর বিভব শক্তি। এখন এ বিন্দুর গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, তার আবার 20% হারাই গেছে, তাহলে থাকলো কত, থাকলো হচ্ছে 80%, তাহলে 0.8 হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু বি বিন্দুর শক্তি। তো বি বিন্দুতে গতিশক্তি নাই, আছে কি, বিভব শক্তি মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। অনেকে কিন্তু যারা বেশি বুদ্ধিমান তারা কিন্তু একবারে এটা লিখে ফেলতো, বলো তো এটা বুঝছো কিনা, একবারে অনেকে এটা লিখে ফেলতো। কিভাবে, বিভব শক্তি যা আছে তাই, গতিশক্তির 20% নষ্ট, তাহলে থাকলো কত, 80%, তাহলে গতিশক্তির 80% সমান সমান বি বিন্দুর শক্তি। এবং দেখো এটাও তাই হয়েছে, এটাও তাই হয়েছে কিভাবে, এই যে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, এটা হাফ এম ইউ স্কোয়ার, 1/2 এম ইউ স্কোয়ার মাইনাস 0.2 হাফ এম ইউ স্কোয়ার, তাহলে কি থাকে, 1 থেকে 0.2 বাদ দাও, হাফ এম ইউ স্কোয়ার থেকে 0.2 হাফ এম ইউ স্কোয়ার বাদ দাও, 0.8 হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। অনেক বুদ্ধিমান মানুষরা একবার এইটা লাইনটাও লিখে ফেলে। এবার আসো এইটারে ওই পাশে নিয়ে যাই, এটারে যদি ওই পাশে নিয়ে যাই 0.8 হাফ এম ইউ স্কোয়ার, এটারে ওই পাশে নিয়ে গেলে জি বড় এম ছোট এম কমন যাই, 1/r মাইনাস 1/r প্লাস এইচ, এম কাটা এম কাটা। আমাদের কি বের করতে বলছে, সর্বোচ্চ কত উচ্চতা, এইচ এর মানটা বের করতে বলছে, পারবো না, 0.8 ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 2000 তার স্কোয়ার, জি এম, জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11, তার সাথে গুণ বড় এম 7 ইন্টু 10⁻15, তারপরে 1 ডিভাইডেড বাই আর, আর এর মান 5300 গুণ 10⁻3, 10⁻3 মাইনাস মাইনাস 10⁻3 মাইনাস 1 ডিভাইডেড বাই আর 5300 গুণ 10⁻3 প্লাস এইচ। ক্যালকুলেটারে পারদর্শী হইতে হবে, পুরোটা তুলে ক্যালকুলেটারকে দিয়ে দিবা, ক্যালকুলেটার এইচ এর মান তোমার বের করে দিবে, এত মিটার, শেষ, এত মিটার। কি ক্লিয়ার, বোঝা গেছে? সেম ম্যাথ দেখো 10 নম্বর, এবার 11 নম্বর, সেম ম্যাথ, সেম তথ্য, শুধু কথাটা কি বলছে, বলছে বায়ুমণ্ডল দ্বারা, বায়ুমণ্ডলের জন্য, এবার বলতেছে বায়ুমণ্ডলের জন্য শক্তির, শক্তির বা মোট শক্তির, শক্তির অথবা মোট শক্তির, শুধু শক্তি বললেও আমরা মোট শক্তিটাই বুঝবো, তাহলে শক্তির বা মোট শক্তির 20% নষ্ট হয়, নষ্ট হয়, তাহলে কত উচ্চতায় পৌঁছাবে,
সেম তথ্য, সব তথ্য দেওয়া আছে, এম দেওয়া আছে, কত বেগে নিক্ষেপ করছি সেগুলো দেওয়া আছে, তাহলে কত উচ্চতায় পৌঁছাবে। নাও এটা নিজেরা করো তো। এবার বলতেছে মোট শক্তির, মোট শক্তির, দেখো মোট শক্তির পুরোটা করে দিব না, এটা আর, এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে, ইউ বেগে নিক্ষেপ করা হচ্ছে, এই উচ্চতায় পৌঁছাইলো, এই উচ্চতায় এখানে বেগ হলো 0, তাহলে এটা আমাদের এ বিন্দু বি বিন্দু। তাহলে বলো এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট হওয়ার কথা ছিল, কিন্তু লস আছে, তাহলে মাইনাস লস এনার্জি। এবার এই লাইনটা নিজেরা লিখো, নিজেরা বুদ্ধি করে লিখো, নাও লাইনটা লিখো। ফুল ই এর সাথে 0.8 গুণ, ভেরি গুড। কে এটা? জান্নাতিন আফিয়া, গুড, ভেরি গুড। এই বিন্দুর শক্তির সাথে 0.8 গুণ দিবা, 20% হারাই গেছে মোট শক্তি। ভাই এই ক্লাস কি আবার রেকর্ডেড করতে হবে? কেন করতে হবে রেকর্ডেড? এই ক্লাস কেন আবার রেকর্ডেড করতে হবে? দেখো এ বিন্দুর শক্তি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব আর, এটা কি এ বিন্দুর শক্তি। এবার বি বিন্দুর শক্তি, বি বিন্দুতে বেগ 0, হাফ এম ভি স্কোয়ার 0, এটা বিভব শক্তি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এ বিন্দু শক্তি বি বিন্দু শক্তির হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে লস, কিন্তু এবার লসটা কি শক্তির বা মোট শক্তির। এই যে শুধু শক্তি বললেও আমরা মোট শক্তিটাই বুঝবো, গতি শক্তির না, মোট শক্তির, এটাই তো মোট শক্তি। মোট শক্তির 20% লস, তাহলে 0.2, 20/100 মোট শক্তির, এটাই মোট শক্তি। তাহলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, এই যে মোট শক্তির 20% লস। তাহলে কি থাকলো? 1 থেকে 0.2 বাদ দিলে 0.8, তাহলে 0.8 80% থাকলো। হাফ এম ইউ স্কোয়ার মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে আশা করি এখান থেকে এইচের মানটা বের করতে পারবো। বুঝছো? যাদের অনেক বেশি বুদ্ধি তারা কি করবে? যাদের অনেক বেশি বুদ্ধি তারা বুঝবে মোট শক্তির 20% খাই গেছে, এই বিন্দুতে যে মোট শক্তি ছিল তার 20% নাই। আচ্ছা, তাহলে আছে কত? 80%। ওকে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, তাহলে এর 80% 0.8, সেটাই হবে বি বিন্দুর শক্তি। তাহলে বি বিন্দুতে তো গতিশক্তি নাই, তাহলে গতিশক্তি নাই, মোট শক্তি জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এস। কি কথা বুঝছো? এই হচ্ছে হিসাব নিকাশ। তো অনেক সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ করালাম, ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দর ক্লাস, অনেক সুন্দর 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 ম্যাথ করেছি। আর ক্লাস করাবো? আর ম্যাথ করাবো? বলো। আজকে সারা রাত পড়ান, রেডি আছি, পড়ান, ছুটি দেন না পড়ান। আরও কয়টা ক্লাস লাগবে? আরও এটা কত? 8 নম্বর, 9, 10, 11 তো লাগবেই, 9, 10, 11, 12 লাগবে। ওকে, টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো না কোনো একদিন।